আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরও একটা ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে দ্রাব্যতা গুণফল নিয়ে। তো দ্রাব্যতা গুণফল নিয়ে আজকে আমরা প্রথম ক্লাসে দেখব মূলত দ্রাব্যতা গুণফল কি প্রকাশ করে, দ্রাব্যতা গুণফল কেন প্রয়োজন হয় এবং এই রিলেটেড যে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের কি সম্পর্ক, ওই ম্যাথগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো শুরু করে ফেলি। প্রথমে আমরা আজকের ক্লাসে হচ্ছে একটু উভয়মুখী বিক্রিয়া নিয়ে একটু রিক্যাপ করব, ঠিক আছে? তো উভয়মুখী বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে দ্রবীভূত হওয়ার যে প্রসেসটা, ওইটা যখন উভয়মুখী প্রক্রিয়ার মাধ্যমে হয় তখনই হচ্ছে দ্রাব্যতা গুণফলের আইডিয়াটা আসে আর কি। তো ওইটার জন্য আমাদের আর কি উভয়মুখী বিক্রিয়া দিয়ে আমরা প্রথমে শুরু করব। তারপরে দ্রাব্যতা গুণফলটা কিভাবে আমরা ক্যালকুলেট করি ওইটা বোঝার জন্য আমাদের ভরক্রিয়ার সূত্রটা একটু বুঝতে হবে। তো এই দুইটা টপিক, এই যে এখানের মধ্যে এই দুইটা টপিক মূলত হচ্ছে তোমার চ্যাপ্টার 4, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, সেইখানের মধ্যে এই দুইটা টপিক আছে। এই দুইটা টপিক তো যেহেতু আমাদের হচ্ছে দ্রাব্যতা গুণফলেরটা বোঝার জন্য ওই সাম্যাঙ্ক, মানে এখান থেকে আমরা সাম্যাঙ্কের আইডিয়াটা বুঝবো, তারপরে আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফলের আইডিয়াতে যাব, ঠিক আছে? না হলে একসাথে গেলে একটু কনফিউশন হইতে পারে যে আচ্ছা তাহলে দ্রাব্যতা গুণফলটা আমরা সমীকরণ যখন লিখবো তখন কনফিউশন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে এই সমীকরণগুলো কিভাবে আসলো, ওইগুলোর ব্যাখ্যা দিতে হলে তাহলে আমাদের প্রথমে এইটা একটু দেখতে হবে। তারপর আমরা দ্রাব্যতা গুণফলগুলো দেখব, বিভিন্ন লবণের জন্য দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে যে সম্পর্কগুলো আছে ওই সমীকরণগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, ঠিক আছে, এদের মধ্যে যে ম্যাথগুলো আছে ওইগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আসি হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। সাধারণত আমরা হচ্ছে একমুখী বিক্রিয়া দেখছি। একমুখী বিক্রিয়া কি? একমুখী বিক্রিয়া হচ্ছে নর্মালি আমরা কি চিন্তা করি, বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক থাকবে, ওই বিক্রিয়কগুলো কিছুক্ষণ বিক্রিয়া করে বা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে তখন উৎপাদ তৈরি করবে। তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হবে। তো সময়ের সাথে কি হবে, বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, একসময় জিরো হয়ে যাবে এবং সম্পূর্ণ বিক্রিয়ক একসময় উৎপাদে পরিণত হবে। এটা হচ্ছে আইডিয়াল কেস, বা এই কেসটা হচ্ছে শুধুমাত্র একদিকে যাচ্ছে, শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। এইটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এইটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। তবে বাস্তবে তোমার একমুখী বিক্রিয়া ক্লোজড কন্ডিশনে, ঠিক আছে, আবদ্ধ অবস্থায় ক্লোজড কন্ডিশনে একমুখী বিক্রিয়ার তোমার হওয়ার প্রবণতা খুবই কম। উভয়মুখী ম্যাক্সিমাম বিক্রিয়া হয় হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। আবদ্ধ অবস্থায় ক্লোজ সিস্টেমের মধ্যে যত বিক্রিয়া হয় সবগুলা কিছু হইলেও তোমার উভয়মুখী হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের যে আমরা যে দেখলাম কালকে, কালকে না, আগের ক্লাসে যে আমরা দেখছিলাম একটা লবণ যখন পানিতে দ্রবীভূত হয় তখন কি হয়, লবণের আয়নগুলার লবণের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা কি আগে প্রথমে পরস্পরের কাছাকাছি অবস্থান করতো, তারপরে তারা যখন পানিতে যাচ্ছে, পানিতে গিয়ে পানির পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আলাদা করে ফেলে এবং তাদের সাথে বন্ধন তৈরি করে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাও কি উভয়মুখী হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আজকে আমরা দেখব। তো এখানের মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে উভয়মুখী বিক্রিয়া সম্পর্কে। উভয়মুখী বিক্রিয়া কি? যখন একটা বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়, পাশাপাশি উৎপাদ পদার্থ বিক্রিয়কে পরিণত হয়। মানে আমি যে প্রথমে বলছি বিক্রিয়কগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হবে, এই কেসটা হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে এবং সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে শূন্য হয়ে যাবে এবং সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। কিন্তু ম্যাক্সিমাম কেসে কি হয়, বিক্রিয়ক যেমন উৎপাদে পরিণত হইতে পারে, উৎপাদগুলাও বিক্রিয়কে পরিণত হইতে পারে, ঠিক আছে? দুইটা জিনিস যখন একই সাথে হইতে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তখন এটাকে আমরা কি বলি? উভয়মুখী বিক্রিয়া। তার মানে এখানের মধ্যে আমরা যদি একটু ছবি দিয়ে একটু দেখার চেষ্টা করি, মনে করো এখানের মধ্যে অনেকগুলা তোমার বিক্রিয়কের কণা আছে, ঠিক আছে? বিক্রিয়কের কণা আমি এখানে দেখাইলাম অনেকগুলা। এই কটা হচ্ছে আমার বিক্রিয়কের কণা, ঠিক আছে? এগুলা মিলে কি তৈরি করবে? উৎপাদ তৈরি করবে। এগুলা থেকে কি তৈরি হবে? উৎপাদ তৈরি হবে। এদের থেকে উৎপাদ তৈরি হবে। তাহলে
এইখানের মধ্যে মনে করা হচ্ছে প্রথমে বিক্রিয়কের পরিমাণ থাকবে ম্যাক্সিমাম, এই যে সবগুলা বিক্রিয়ক, আর কোনো উৎপাদ কি আছে নাই। তার মানে এখানের মধ্যে সবগুলো হচ্ছে আমার বিক্রিয়ক, এখানে সবই হচ্ছে আমার বিক্রিয়ক। বিক্রিয়কের শুধু বিক্রিয়ক আছে, বিক্রিয়ার প্রথমে কি থাকবে, শুধু বিক্রিয়ক থাকবে, উৎপাদ থাকবে না, উৎপাদের পরিমাণ 0, উৎপাদের পরিমাণ হচ্ছে 0। ওকে, তো এরপরে কি হবে, বিক্রিয়া যখন শুরু হবে তখন কি হবে, বিক্রিয়া যখন শুরু হবে তখন তখন এই যে আমার এখানের মধ্যে যে বিক্রিয়কের কণাগুলো আছে পরস্পরের সাথে সংঘর্ষ হবে, ঠিক আছে, পরস্পরের সাথে সংঘর্ষ হবে, সংঘর্ষ হলে এরা নতুন একটা উৎপাদ তৈরি করবে, নতুন একটা উৎপাদ তৈরি করবে, ঠিক আছে। তো এইটাকে আমরা এইভাবে দেখাই যে আমাদের এইখানের মধ্যে এই যে বিক্রিয়কটা আছে এইটা মনে করো উৎপাদে কনভার্ট হয়ে গেল, উৎপাদটাকে আমি লাল কালার দিয়ে বুঝাই, ঠিক আছে। তো এইখানের মধ্যে উৎপাদ তৈরি হয়ে গেল, তাহলে এখানে আগে যে পরিমাণ বিক্রিয়ক ছিল এখন কিছু বিক্রিয়ক কমে গেছে, খুবই কম পরিমাণে। তো বিক্রিয়া যেহেতু প্রথম দিকে, তো বিক্রিয়ক এখনও খুবই পরিমাণে বেশি, উৎপাদের পরিমাণ খুবই কম। তো এখন এরপরে কি হবে, সময়ের সাথে আস্তে আস্তে বিক্রিয়কগুলো উৎপাদে কনভার্ট হইতে থাকবে। তাহলে এখান থেকে আরেকটা বিক্রিয়ক এখন আমি উৎপাদ করে দিলাম, এই যে আবার উৎপাদের সাইডে চলে গেল, আরেকটা বিক্রিয়ক উৎপাদ করে দিলাম, ঠিক আছে, এখানে আরেকটা উৎপাদ হয়ে গেল। ওকে, তো এখান থেকে আরেকটা বিক্রিয়ক আমরা উৎপাদ করে দিলাম। তো সময়ের সাথে কি হলো দেখো তো, সময়ের সাথে আস্তে আস্তে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে উৎপাদের পরিমাণ যদি বৃদ্ধি পায়, এখন এখানে কি হইতে পারে দেখো, উৎপাদের পরিমাণ যখন বৃদ্ধি পাবে, উৎপাদের যে কণাগুলো আছে এরা পরস্পরের সাথে এখন সংঘর্ষ হওয়া শুরু করবে, এদের মধ্যে আবার কি হইতে থাকবে, পরস্পরের মধ্যে সংঘর্ষ হইতে থাকবে, ঠিক আছে। উৎপাদ পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে, উৎপাদ এবং উৎপাদ পরস্পরের মধ্যে যদি বিক্রিয়া করে, ঠিক আছে, উৎপাদ এবং উৎপাদ যদি পরস্পরের মধ্যে বিক্রিয়া করে, তারপরে এই উৎপাদগুলো আবার কি হয়ে যেতে পারে, আবার তারা আগের অবস্থায় বিক্রিয়ক হয়ে যেতে পারে। তার মানে এইটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন, ঠিক আছে, এইটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন। ওকে, এইটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি হইতেছিল, সম্মুখমুখী বিক্রিয়ায় উৎপাদ তৈরি হচ্ছিল, আর পশ্চাৎমুখী বিক্রিয়ায় উৎপাদ থেকে এখন বিক্রিয়ক তৈরি হওয়া শুরু হয়েছে। তো এখন এইটাকে আপাতত এখানে রাখি, কিন্তু প্রথম দিকে যখন বিক্রিয়কের পরিমাণ বেশি থাকবে, বিক্রিয়কগুলোয় বেশি বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং তারা উৎপাদ তৈরি করবে, ঠিক আছে, প্রথম দিকে এই সামনে যাওয়ার প্রবণতাটাই বেশি থাকবে। তো আরও কয়েকটা বিক্রিয়কে আমি উৎপাদ করি, ঠিক আছে, আরও কয়েকটা বিক্রিয়কে আমি উৎপাদ করলাম। তো এখন দেখো উৎপাদের পরিমাণ আস্তে আস্তে কি হলো, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করলো। এখন উৎপাদগুলো কি হবে আস্তে আস্তে, এখন পরস্পর উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়ক হওয়া শুরু করবে, এখান থেকে আবার কিছু উৎপাদ বিক্রিয়ক হওয়া শুরু করবে, কিছু উৎপাদ বিক্রিয়ক হওয়া শুরু করবে। তো এই দুই দিকে যাইতে থাকবে, তার মানে এই দিক থেকে এই দিকেও যাবে, এই দিক থেকে এই দিকেও যাবে। তো মনে করো প্রথম দিকে যখন এদের পরিমাণটা, বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকবে, তখন বেশি বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হওয়া শুরু করবে, বেশি বিক্রিয়ক উৎপাদে কনভার্ট হওয়া শুরু করবে। তো প্রথম দিকে সামনে যাওয়ার হারটা বেশি হবে, প্রথম দিকে যখন বিক্রিয়কের পরিমাণ বেশি, সামনের দিকে যাওয়ার হারটা বেশি হবে, সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি হবে। আর প্রথম দিকে তো তোমার এটার পরিমাণ তুলনামূলক কম থাকবে, তখন তুলনামূলক অল্প পরিমাণ উৎপাদ বিক্রিয়কের দিকে আসবে। কিন্তু সময়ের সাথে, তো এভাবে করে যদি আমি দেখি আবার মনে করো দুইটা এদিকে কনভার্ট হইলো আর এখান থেকে একটা আসলো, ঠিক আছে, প্রথম দিকে সামনে যাওয়ার প্রবণতা বেশি আর পেছনে যাওয়ার প্রবণতা কম। তো এখন দেখো কি হবে, এই কারণে বিক্রিয়কের পরিমাণ দেখো অনেক কমে গেছে, এখন উৎপাদের পরিমাণ আবার বৃদ্ধি পাইছে। তো উৎপাদের পরিমাণটা যে বৃদ্ধি পাইছে, এই কারণে কি হবে, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। তার মানে একটা সময় গিয়ে এই বিক্রিয়ক থেকে উৎপাদে হওয়ার যে হারটা, এটা এখন কমে যাবে, কারণ এখন বিক্রিয়কের পরিমাণ খুবই কম, ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ কম, তো কম হওয়ার কারণে এদের মধ্যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি হওয়ার সম্ভাবনাটাও কম।
তো এই কারণে সামনের হারটা কমে যাবে। তো এখন বিক্রিয়ক কম, তো এখন আর দুইটা দুইটা করে আমি দেখাবো না, এখন আমি বোঝার জন্য জাস্ট একটা তোমার এই দিকে যাবে, একটা এই দিকে যাবে। আর উৎপাদের পরিমাণ তুলনামূলক বেশি, তো এখন উৎপাদের যে হারটা উৎপাদের এখানে মনে করো একটা বিক্রিয়কে কনভার্ট হইলো, তো একটা বিক্রিয়ক উৎপাদ হচ্ছে আর আর একটা উৎপাদ বিক্রিয়ক হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখো এই যে একটা একটা করে যখন হচ্ছে, তো এইখানে 4টা আছে আর এইখানে কয়টা আছে, 6টা। তো এই নাম্বারটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, একটা এই বিক্রিয়ক উৎপাদ হচ্ছে, আবার একটা উৎপাদী বিক্রিয়ক হচ্ছে। তো এখন সামনে যে পরিমাণ যাচ্ছে পেছনেও একই পরিমাণ যাচ্ছে, তো সামনে এবং পেছনে যাওয়ার হারটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো সমান হয়ে যাওয়ার কারণে এখন হচ্ছে কারো পরিমাণই আর চেঞ্জ হবে না, বিক্রিয়কও আর কমবে না, উৎপাদও আর বাড়বে না, ঠিক আছে। বিক্রিয়ক আর কমবে না, উৎপাদও আর বাড়বে না। কারণ কি, কারণ হচ্ছে এই যে দেখো এখান থেকে জাস্ট একটা যাবে এইদিকে, আবার এখান থেকেও একটা উল্টা দিকে আসবে। তাহলে এখানে দেখো বিক্রিয়কের পরিমাণ আগেও 4টা ছিল, পরেও 4টা আছে, এখানে আগে 6টা ছিল, পরেও 6টা আছে। তো সামনে যাওয়ার হার আর পেছনে যাওয়ার হার, ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায়, তখন বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা আর চেঞ্জ হয় না। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। এই অবস্থাটাকে আমরা কি বলি, সাম্যাবস্থা। যখন একটা উভয়মুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার দুইটাই যখন সমান হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। তার মানে একটা উভয়মুখী বিক্রিয়া একসময় কি হবে, বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় যাবে, ঠিক আছে। এটাকে যদি আমি গ্রাফ দিয়ে দেখাই, ঠিক আছে, বিক্রিয়ার হার এবং সময়। তো প্রথম দিকে বিক্রিয়কের পরিমাণ বেশি ছিল, তাই না, বিক্রিয়কের পরিমাণ বেশি ছিল, বেশি করে বিক্রিয়ক উৎপাদ হইতো, তার মানে সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি ছিল, ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি ছিল। তো প্রথম দিকে কি ছিল, সম্মুখ বিক্রিয়ার হারটা বেশি ছিল, এই যে সামনের দিকে যে এই যে বিক্রিয়ক থেকে যে উৎপাদ তৈরি হবে এই হারটা বেশি ছিল, ঠিক আছে, এই হারটা বেশি ছিল, এই হারটা বেশি ছিল। এখন সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং সম্মুখ বিক্রিয়ার হারও কমতে থাকবে। আর একইভাবে পশ্চাৎ বিক্রিয়ার হার প্রথম দিকে একেবারে 0 ছিল, কারণ প্রথম দিকে উৎপাদ হচ্ছে 0, বিক্রিয়ার প্রথমে উৎপাদ একেবারে 0 ছিল, ঠিক আছে, উৎপাদ একেবারে 0 ছিল। তো এই কারণে প্রথম দিকে পশ্চাৎ বিক্রিয়ার হারটা 0, কিন্তু সময়ের সাথে যখনই তোমার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইতে থাকবে, তখনই পশ্চাৎ বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো বাড়তে 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 এক সময় কি হবে, এক সময় হচ্ছে এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, এইটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। এই অবস্থাটাকে আমরা কি বলি, সাম্যাবস্থা বলি, সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় কি হয়, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যাওয়ার কারণে তোমার কি হবে, তোমার হচ্ছে এই বিক্রিয়ক এবং উৎপাদের আর কোনো পরিবর্তন হবে না। তো আপাত দৃষ্টিতে মনে হবে, যদিও এখানে আমি দেখাইছিলাম একটা করে এদিকে যাচ্ছে, একটা করে এদিকে যাচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে কি, আপাত দৃষ্টিতে মনে হবে যে বিক্রিয়ক আর পরিমাণ চেঞ্জ হবে না এবং উৎপাদেরও পরিমাণ চেঞ্জ হবে না, মানে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে বলে মনে হবে, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে সাম্যাবস্থায় কি মনে হয়, বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে বলে মনে হয়। তার মানে একটু চিন্তা করো, যখন একটা বিক্রিয়া একমুখী হয় তখন বিক্রিয়ক একেবারে শূন্য হয়ে যেতে পারে, বিক্রিয়াটা যখন একমুখী হয় বিক্রিয়া একেবারে শূন্য হয়ে যেতে পারে, বিক্রিয়কের পরিমাণটা একেবারে শূন্য হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু যখন বিক্রিয়াটা উভয়মুখী হয়, বিক্রিয়কের পরিমাণ কখনো শূন্য হয় না, ঠিক আছে, বিক্রিয়কের পরিমাণ কখনো শূন্য হবে না, একটা সময় কিছু পরিমাণ বিক্রিয়ক রয়েই যাবে, কিছু পরিমাণ বিক্রিয়ক রয়েই যাবে, ঠিক আছে। তো উভয়মুখী বিক্রিয়ার একটা ইম্পর্টেন্ট বিষয় কি, বিক্রিয়ক কখনো কমপ্লিটলি উৎপাদে পরিণত হইতে পারে না, ঠিক আছে, বিক্রিয়ক কখনো কমপ্লিটলি উৎপাদে পরিণত হইতে পারে না। ওকে, উভয়মুখী বিক্রিয়ার আইডিয়াটা হচ্ছে এটা।
তো একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক কমপ্লিটলি উৎপাদে পরিণত হয়, কিন্তু যখন বিক্রিয়াটা উভয়মুখী হয়ে যায়, যেহেতু উভয়মুখী বিক্রিয়া এক সময় সাম্যাবস্থায় চলে আসে, আর সাম্যাবস্থায় চলে আসলে বিক্রিয়ক এবং উৎপাদ ইকুইলিব্রিয়ামে চলে আসে এবং বিক্রিয়ক কখনোই জিরোতে পৌঁছায় না। তো যে কোনো একটা উভয়মুখী বিক্রিয়া কখনো উভয়মুখী বিক্রিয়ার বিক্রিয়ক কখনো কমপ্লিটলি সম্পূর্ণভাবে উৎপাদে পরিণত হইতে পারে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সাম্যাবস্থার হিসাব। তো আমরা একটা একমুখী বিক্রিয়ার যদি উদাহরণ দেখি, একমুখী বিক্রিয়ার উদাহরণ দেখলে মনে করো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O তৈরি করলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। এখানে একমুখী যেহেতু আমি বলে ফেলছি, তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ বিক্রিয়কগুলা কমপ্লিটলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এক সময় গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl থাকবে না। ঠিক আছে, এরা যদি সমান সমান পরিমাণে থাকে, এদের পরিমাণ এক সময় কি হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, সমান অনুপাতে থাকলে এই যে 1:1 অনুপাতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl রাখা হইলে এক সময় গিয়ে কি বিক্রিয়কগুলা শেষ হয়ে যাবে। ওকে, আর একটা বিক্রিয়া দেখি, মনে করো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিভাজন। ক্যালসিয়াম কার্বনেটের বিভাজন, এখানে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এখানে কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু যেহেতু গ্যাস, সে সহজে কি হবে, পাত্রটা যদি খোলা পাত্রে হয়, বিক্রিয়াটা যদি খোলা পাত্র হয়, বিক্রিয়াটা যদি খোলা পাত্রে হয়, খোলা পাত্র, ঠিক আছে, খোলা পাত্রে হয়, কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা যখন চলে যাবে, এই ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ছাড়া কিন্তু আর উল্টা দিকে ফেরত আসতে পারবে না। ঠিক আছে, উল্টা দিকে চলে আসতে পারবে না। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, ঠিক আছে, এন্ট্রপি বেশি হয়ে যাবে, সলিড থেকে গ্যাস তৈরি হলে এই বিক্রিয়াটা সামনের দিকেই যাবে। ঠিক আছে, কমপ্লিটলি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে যদি বিক্রিয়াটা খোলা পাত্রে হয়। কিন্তু বিক্রিয়াটা যদি আবদ্ধ পাত্রে হয়, ঠিক আছে, বিক্রিয়াটা যদি আবদ্ধ পাত্রে হয়, বিক্রিয়াটা যদি আবদ্ধ পাত্রে হয়, তাহলে বিক্রিয়াটা উভয়মুখী হয়ে যাবে। আবদ্ধ পাত্রে হইলে বিক্রিয়াটা উভয়মুখী হয়ে যাবে। আবদ্ধ পাত্র হওয়া মানে কি, আবদ্ধ পাত্র হওয়া মানে হচ্ছে এইখানের মধ্যে এই কার্বন ডাই অক্সাইডটা আর উড়ে চলে যেতে পারবে না। আবদ্ধ পাত্রে কার্বন ডাই অক্সাইডও পাত্রের মধ্যে রয়ে যাবে। তো আবদ্ধ সিস্টেমে ম্যাক্সিমাম রিঅ্যাকশন এই কারণে উভয়মুখী হয়, কারণ সবগুলা উৎপাদ কিন্তু আবদ্ধ সিস্টেম থেকে বাইর হইতে পারে না। ঠিক আছে, বাইর না হওয়ার কারণে এই ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে। এই কারণে খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ একসময় জিরো হয়ে যাবে, কিন্তু বদ্ধ পাত্রে বা আবদ্ধ পাত্রে তোমার ক্যালসিয়াম কার্বনেট কখনো শেষ হবে না, কারণ এটা উভয়মুখী হয়ে যাবে। এবং উভয়মুখী হওয়া মানে কি, একসময় সাম্যাবস্থায় চলে আসবে। আর সাম্যাবস্থায় কি, কিছু হইলেও তোমার বিক্রিয়ক এবং উৎপাদ থাকবে। সাম্যাবস্থায় অলওয়েজ কিছু বিক্রিয়ক এবং উৎপাদ থাকে। ঠিক আছে, সাম্যাবস্থায় অলওয়েজ কিছু বিক্রিয়ক এবং উৎপাদ থাকে। ওকে, তো আশা করি আমরা এই আইডিয়াটুকু বুঝতে পারছি। এখন এই আইডিয়াটা আমরা এখন কাজে লাগাবো হচ্ছে দ্রবণের জন্য। ঠিক আছে, আমরা যেহেতু দ্রবণ নিয়ে আলোচনা করতেছিলাম, দ্রবণের জন্য আমরা এটা একটু দেখব। তো এইখানের মধ্যে সিলভার ক্লোরাইডের জন্য আমরা যদি দেখি, সিলভার ক্লোরাইড সলিড ছিল, এটাকে যখন আমরা পানির মধ্যে রাখতেছি, এই সিলভার প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন পানির মধ্যে আলাদা আলাদা হয়ে যাবে। মানে এখানের মধ্যে প্রথমে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নগুলো একসাথে ছিল। ঠিক আছে, সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নগুলো একসাথে ছিল। এরপরে গিয়ে কি হবে, সিলভার আয়ন
আর ক্লোরাইড আয়নগুলা পানির মধ্যে আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে, পানির মধ্যে আলাদা আলাদা হয়ে যাবে। তো এইখানে কি হবে, এইখানে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে এই যে বন্ধন তৈরি হবে, ঠিক আছে, এই অ্যানায়নের সাথে পানির অণুগুলার বন্ধন তৈরি হবে, ক্যাটায়নের সাথে পানির অণুগুলার বন্ধন তৈরি হবে, ঠিক আছে, ক্যাটায়নের সাথে এবং অ্যানায়নের সাথে পানির অণুগুলার বন্ধন তৈরি হবে, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে হাইড্রেশন প্রসেস, এইটা হচ্ছে হাইড্রেশন প্রসেস। তো এইভাবে সিলভার আর ক্লোরাইডগুলো পানির মধ্যে আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে, আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু কিন্তু যেহেতু এটা উভয়মুখী প্রসেস, উভয়মুখী প্রসেস হওয়ার কারণ কি, উভয়মুখী প্রসেস হওয়ার কারণ হচ্ছে এটা একমুখী হয় না কেন। একমুখী একটা বিক্রিয়া আমি লিখি, মনে করো সোডিয়াম ক্লোরাইড যখন ভাঙে, সোডিয়াম ক্লোরাইডের যখন বিভাজনটা হয়, সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন, এটা কিন্তু একমুখী। কিন্তু সিলভার ক্লোরাইডের জন্য এটা উভয়মুখী। এটা হওয়ার কারণ কি, এটা হওয়ার কারণ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড যখন পানির মধ্যে দ্রবীভূত হয় তখন তারা পানির সাথে বন্ধন তৈরি করতেছে, এভাবে এই যে এভাবে পানির সাথে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন বন্ধন তৈরি করতেছে, ওইটাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন তাপ, ঠিক আছে, ওইটাকে আমরা বলি হাইড্রেশন তাপ বা পানি সংযোজন তাপ, ঠিক আছে, পানি সংযোজন তাপ বা হাইড্রেশন তাপ। ওই হাইড্রেশন তাপ এই ক্ষেত্রে অনেক বেশি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইডের জন্য অনেক বেশি তাপটা তৈরি হয়, এই কারণে সামনের দিকে মুভ করাটা ফেভার করে, ওকে। কিন্তু যখন সিলভার আয়নটা তোমার পানির মধ্যে দ্রবীভূত হয়, সিলভার আয়নটা পানির সাথে অত ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে না। সোডিয়ামটা যত ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে, সিলভার আয়নটা অত সুন্দরভাবে, সিলভার আয়নের আকার একটু বেশি বড় এবং ওই তুলনায় পজিটিভ আয়নের পরিমাণটা খুবই ছোট। তো এই কারণে সিলভার আয়ন অত ভালো করে পানির সাথে বন্ধন তৈরি করতে পারে না, ঠিক আছে। তো সিলভার আয়ন পানির সাথে ভালো মতন বন্ধন তৈরি করতে না পারায় এই যে হাইড্রেশন তাপ, এইটার পরিমাণটা খুবই কম হয়। হাইড্রেশন, সিলভার আয়নটা পানির সাথে যখন পানি সংযোজন বিক্রিয়া করবে তখন হচ্ছে এখানে খুবই কম তাপ তৈরি করবে, ঠিক আছে। তুলনামূলক কম তাপ তৈরি করার কারণে এই রিয়াকশনটা সামনের দিকে যাওয়াটা অতটা ফেভার করে না, ঠিক আছে, সামনের দিকে যাওয়াটা ফেভার করে না। রিয়াকশনটা, একটা রিয়াকশন সামনের দিকে যাওয়া কখন ফেভার করবে, যখন এন্ট্রপি, ঠিক আছে, এন্ট্রপিটা ভালো মতন চেঞ্জ হবে, ঠিক আছে, যেই দিকে গেলে এন্ট্রপি বৃদ্ধি পায় রিয়াকশনটা অলওয়েজ সেই দিকে যাওয়াটা ফেভার করে, ঠিক আছে। এটা গিভস ফ্রি এনার্জি দিয়ে ক্যালকুলেট করা হয়, তবে আমরা ওই আলোচনা অত ডিটেলসে যাব না, আমরা জাস্ট বললাম যে এখানের মধ্যে যেই দিকে গেলে এন্ট্রপিটা ভালো মতন বৃদ্ধি পাবে রিয়াকশনটা ওই দিকেই যাবে। সোডিয়াম ক্লোরাইড থেকে যখন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হচ্ছে তখন এন্ট্রপি অনেক বৃদ্ধি পায়, তো এই কারণে এই রিয়াকশনটা মোটামুটি সম্মুখ দিকে শুধু যায়। কিন্তু যখন সিলভার ক্লোরাইড পানির সাথে সংযোজন হচ্ছে এন্ট্রপিটা অত ভালো মতন চেঞ্জ হয় না, এন্ট্রপিটা সামনের দিকে অতটা ফেভার করে না। ফেভার না করার কারণে এই সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন তোমার হচ্ছে এই অবস্থায় অত স্থায়ীভাবে থাকতে পারে না, ঠিক আছে। সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন অত স্টেবল হয় না পানির মধ্যে যতটা সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন স্টেবল হইতে পারে। যেহেতু স্টেবল হইতে পারে না, তারা আবার কি বলে, আচ্ছা আমরা তো নতুন এদের সাথে বন্ধুত্ব করলাম, পানির সাথে বন্ধুত্ব করে দেখলাম যে আমাদের ভালো মতন বর্তেছে না, ঠিক আছে, তো এখন কি হবে, সিলভার কি করবে, আবার ক্লোরিনের সাথে আবার আগের বন্ধন তৈরি করার চেষ্টা করবে, তার নতুন বন্ধুর সাথে বন্ধুত্ব ভালো হয় না, সে আবার আগের বন্ধুর কাছে চলে যাবে, ঠিক আছে। তো এই কারণে যেহেতু এন্ট্রপিটা ভালো মতন চেঞ্জ হচ্ছে না, তাহলে সিলভার আর ক্লোরিনটা কি করবে, আবার হচ্ছে কি পরস্পরের সাথে সংযুক্ত হয়ে, এই যে দেখো সিলভার আর ক্লোরাইড আয়ন, সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন, সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে আবার সংযুক্ত হয়ে সিলভার ক্লোরাইড সলিড তৈরি করবে, ঠিক আছে, সিলভার ক্লোরাইড সলিড তৈরি করবে। এবং এক সময় কি হবে, সিলভার এবং ক্লোরাইড মিলে যতটা সিলভার ক্লোরাইড তৈরি করবে
একই হারে সিলভার ক্লোরাইড বিভাজিত হবে, মানে বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে যাবে। আর সাম্য অবস্থায় চলে যাওয়া মানে কি, উভয়মুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় চলে যায় আর বিক্রিয়াটা মুভ করে না, ঠিক আছে, বিক্রিয়াটা স্টপ, বিক্রিয়াটার কোনো পরিমাণের কোনো পরিবর্তন হয় না। তার মানে এক সময় গিয়ে কি হবে, এই সিলভার ক্লোরাইড আর সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন হবে না। ক্লোরাইড আয়ন না হওয়ার মানেটা কি, সিলভার ক্লোরাইড আর দ্রবীভূত হবে না। যেহেতু এইটা হচ্ছে উভয়মুখী প্রসেস, এক সময় গিয়ে সিলভার ক্লোরাইড আর তোমার দ্রবীভূত হওয়া বন্ধ করে দিবে, ঠিক আছে, দ্রবীভূত হওয়া বন্ধ হয়ে যাবে। এই অবস্থাটাকে আমরা বলি কি, সাম্যাবস্থা। বিক্রিয়ার দিক দিয়ে আমরা কি বলি, এটা সাম্যাবস্থা। তো এই যে সিলভার ক্লোরাইড আয়নটা, এটা যখন সাম্যাবস্থায় যাবে তখন সিলভার ক্লোরাইড আর পানিতে দ্রবীভূত হইতে পারবে না। এই দ্রবণটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যখন সিলভার ক্লোরাইডটা এই রিয়াকশনটা, দেখো সিলভার ক্লোরাইডের বিভাজনের এই রিয়াকশনটা সাম্য অবস্থায় চলে আসবে, তখন পানি মধ্যে সিলভার ক্লোরাইড আর বিয়োজন হবে না। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তার মানে আমরা এটাকে বলে ফেলতে পারি যে সিলভার ক্লোরাইডের বিয়োজন সাম্যাবস্থায় পৌঁছানো মানে হচ্ছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তোমাদের যদি খেয়াল থাকে আগের ক্লাসে আমরা সম্পৃক্ত দ্রবণটা আলোচনা করছিলাম। সম্পৃক্ত দ্রবণ কি ধরনের দ্রবণ, একটা দ্রাবকের সর্বোচ্চ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, একটা দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য নিয়ে থাকতে পারে, ওই পরিমাণ দ্রব্য যদি দ্রাবকে থাকে ওইটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলি। পানি মধ্যে যদি 30 গ্রাম লবণ যাইতে পারে, ওকে, আমরা যদি পানির মধ্যে 30 গ্রাম লবণই দিয়ে ফেলি তাহলে ওইটা হচ্ছে ওই লবণের সম্পৃক্ত দ্রবণ। তো কেন আমরা আরও এক্সট্রা লবণ যোগ করতে পারি না, ঠিক আছে, আমরা কেন পানির মধ্যে 30 গ্রামই যোগ করতে পারি, আর বেশি কেন যোগ করতে পারি না, আর বেশি যোগ করলে কেন পানির মধ্যে দ্রবীভূত হয় না, ওইটার ব্যাখ্যা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাখ্যা। তার মানে পানির মধ্যে কেন একটা সময় পরে সব লবণই, যে কোনো লবণই তুমি পানির মধ্যে যোগ করো, একটা সময় গিয়ে কি হবে, একটা সময় গিয়ে এই যে পানির মধ্যে দ্রবীভূত হওয়ার যে বিক্রিয়াটা, এটা সাম্য অবস্থায় চলে আসবে। আর সাম্য অবস্থায় চলে আসা মানে বিক্রিয়াটা স্টপ, মানে আপাত দৃষ্টিতে স্টপ হয়ে যাবে। স্টপ হওয়া মানে হচ্ছে আর পানিতে দ্রবীভূত হবে না। আর ওইটাকে আমরা আরেক ভাষায় বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, ওইটাকে আমরা আরেক ভাষায় বলি কি, সম্পৃক্ত দ্রবণ। তার মানে সামনের থেকে যখনই আমরা এই সম্পৃক্ত দ্রবণ কথাটা বলবো তখনই মানে আমরা কি বুঝে নিব, বিক্রিয়ার মধ্যে আমরা বুঝে নিব যে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে। বিক্রিয়াটা কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, ঠিক আছে, বিক্রিয়াটা কোন অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। এই যে পানির মধ্যে বিয়োজনের বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় গেছে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এই কারণে সাম্যাবস্থার কয়েকটা আমাদের হচ্ছে সূত্র একটু জানা লাগে। দ্রাব্যতা যখন আমরা হিসাব করি, দ্রাব্যতা কি জিনিস, দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রায়, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটাই হচ্ছে মূলত দ্রাব্যতা। তো দ্রাব্যতা নিয়ে যখন আমরা ক্যালকুলেট করতে যাই, সম্পৃক্ত দ্রবণ নিয়ে যখন আমরা ক্যালকুলেট করতে যাই, তখন আমাদের সামনে কি চলে আসে, এই সাম্যাবস্থার আইডিয়াটা চলে আসে। এই সাম্যাবস্থার আইডিয়াটা আসে দেখেই, ঠিক আছে, এই সাম্যাবস্থার আইডিয়াটা আসে দেখেই আমাদের এই সাম্যাবস্থার কিছু সূত্র জানা লাগবে। দ্রাব্যতার ক্যালকুলেশন করার জন্য সাম্যাবস্থার কিছু সূত্র জানা লাগবে। এই জন্যই আমি ক্লাসের প্রথমে এই সাম্যাবস্থা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে, ওকে। তো আপাতত এইটুকুর মধ্যে আমাদের সারমর্ম হচ্ছে কি, যখনই একটা লবণ সাম্যাবস্থায় পৌঁছাবে তার মানে কি, লবণটার দ্রবণ সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ ইকুয়াল টু হচ্ছে লবণের বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসছে। ওকে ওকে, তো এখন কিছু লবণ দেখবা যে খুবই বেশি আমরা পানিতে যোগ করতে পারি, ঠিক আছে, আমরা ওই একটা
লবণের খাবার লবণের কথা যদি চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড পানিতে প্রায় তুমি 40 গ্রামের মতন যোগ করতে পারবে। 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে প্রায় তুমি 40 গ্রাম পানি, তাপমাত্রার উপরে নির্ভর করে, 40 গ্রাম তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করার পরে গিয়ে এটা সম্পৃক্ত হবে। কিন্তু সিলভার ক্লোরাইড তুমি 10⁻⁻5 গ্রাম, তার মানে হচ্ছে মিলিগ্রাম, মাইক্রোগ্রাম লেভেলের, মাইক্রোগ্রাম সিলভার ক্লোরাইড সামান্য মাইক্রোগ্রাম পরিমাণ যদি পানিতে থাকে ওইটা হচ্ছে সাম্যাবস্থায় পৌঁছে যায়। শুধু মাইক্রোগ্রাম থাকলে ওইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যায়। তো সোডিয়াম ক্লোরাইডের জন্য লাগতেছে তোমার 40 গ্রাম, আর সিলভার ক্লোরাইডের জন্য লাগতেছে তোমার মাইক্রোগ্রাম। তার মানে 1,00,000 ভাগের 1 ভাগে এই টাইপের লেভেলের তোমার ডিফারেন্স। তার মানে সব বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাইলো। আচ্ছা, এইখানের মধ্যে এই রিয়াকশনটাও কিন্তু একমুখী না, বোঝানোর জন্য আমি একমুখী দিছি। এই বিক্রিয়াটাও উভয়মুখী হইতে পারে, এই বিক্রিয়া উভয়মুখী হইতে পারে। বদ্ধ সিস্টেমের সব বিক্রিয়া উভয়মুখী হয়, ঠিক আছে। কিন্তু কিন্তু যেই কেসে মনে করো ম্যাক্সিমাম বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে যায়, ওই কেসে আমরা হচ্ছে ধরে নেই যে এটা উভয়মুখী হইলেও এটা একমুখীর মতনই করতেছে, একমুখীর মতনই বিক্রিয়াটা করবে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। তো এখন আমরা একটু ভরক্রিয়ার সূত্রটা দেখব। তো ভরক্রিয়ার সূত্রটা কি জিনিস? ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে, এখন আমাদের ওই যে একটু আগে আমি যখন তোমাদের সাম্যাবস্থাটা দেখানোর চেষ্টা করতেছিলাম, আমি এভাবে দেখাইতেছিলাম যে প্রথম দিকে বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকে, এজন্য বেশি পরিমাণে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। সময়ের সাথে কি হবে? সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, কমার কারণে বিক্রিয়ক খুবই আস্তে আস্তে কম পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। আবার প্রথম দিকে উৎপাদের পরিমাণটা কম থাকবে, এজন্য খুবই উৎপাদগুলা বিক্রিয়কে প্রথম দিকে কনভার্ট হবে না। কিন্তু উৎপাদের পরিমাণ সময়ের সাথে বৃদ্ধি পাওয়ার কারণে উৎপাদগুলাও আস্তে আস্তে বিক্রিয়কে কনভার্ট হইতে থাকবে। তার মানে দুইটার হার এক সময় গিয়ে সমান হয়ে যাবে, যেটাকে আমরা সাম্যাবস্থা বলতেছি। তো এই জিনিসটা আর কি আমাদের এখানে ব্যাখ্যা করছে হচ্ছে ভরক্রিয়া সূত্র। তো ভরক্রিয়া সূত্র কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিক্রিয়া, না এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া, যে কোনো বিক্রিয়া, আচ্ছা যেহেতু ম্যাক্সিমাম বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া হয়, আমরা এটা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। আচ্ছা, এখানের মধ্যে একটা কথা বলছে সক্রিয় ভর, ঠিক আছে। সক্রিয় ভর, সক্রিয় ভর বলতে মূলত আমরা দুইটা জিনিস বুঝবো। সক্রিয় ভর বলতে মূলত হয় ঘনমাত্রা বুঝাবে, না হলে হচ্ছে আংশিক চাপ বুঝাবে, ঠিক আছে। ঘনমাত্রা বুঝাবে অথবা আংশিক চাপ বুঝাবে। দ্রবণের মধ্যে যদি বিক্রিয়াটা হয়, মানে পানির মধ্যে বা দ্রবণে বিক্রিয়াটা হইলে তখন আমরা ঘনমাত্রা ব্যবহার করি, আর বিক্রিয়কগুলো যদি তোমার গ্যাসীয় অবস্থায় বিক্রিয়াটা করে তখন আমরা চাপ ব্যবহার করি, ঠিক আছে। এক সময় একটা ব্যবহার করা ইজিয়ার, এক সময় ঘনমাত্রা ব্যবহার করা ইজিয়ার, এক সময় আংশিক চাপ ব্যবহার করাটা ইজিয়ার। ওকে ওকে, তো এখন আমরা যদি দেখি একটা বিক্রিয়া আমি লিখি এখানের মধ্যে, এ প্লাস বি সি প্লাস ডি, এইখানে একটা উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া এটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? উভয়মুখী বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া? উভয়মুখী বিক্রিয়া। তো এই উভয়মুখী বিক্রিয়ার মধ্যে দুইটা রিঅ্যাকশন আছে মূলত, এখানের মধ্যে মূলত দুইটা রিঅ্যাকশন আছে। সম্মুখ বিক্রিয়া আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। তো সম্মুখ বিক্রিয়ায় কি হচ্ছে? সম্মুখ বিক্রিয়ায় তোমার এখানে এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে সম্মুখ বিক্রিয়ায়। আর পশ্চাৎ বিক্রিয়ায় কি হচ্ছে? এই যে উল্টাটা হচ্ছে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হচ্ছে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া
আরেকটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। যে কোনো উভয়মুখী বিক্রিয়া দুইটা রিয়াকশন সাইমultaneously বা একই সাথে চলতে থাকে, ঠিক আছে। তো এখন কি বলছে, কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে এই যে এই সম্মুখ বিক্রিয়ার হার, ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার হার, এটাকে আমরা লিখব হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। সম্মুখ বিক্রিয়ার হার, এইটাকে আমরা লিখলাম হচ্ছে আর এফ, ঠিক আছে। ওকে, বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি, এই যে এখানের মধ্যে বিক্রিয়ার হার কথাটা বললাম। বিক্রিয়ার হার বলতে আমরা বিক্রিয়ার হার বলতে বা রিয়াকশন রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন বলতে আমরা কি বুঝি, রেট অফ রিয়াকশন বলতে আমরা বুঝি হচ্ছে একই একক সময়ে বা এক সেকেন্ডে কি পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, এক সেকেন্ডে বা একক সময় কি পরিমাণ বিক্রিয়ক তোমার উৎপাদে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। ওকে, তো রেট অফ রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে আর এফ, ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে, রিভার্স রিয়াকশন, ঠিক আছে, রিভার্স রিয়াকশন, ঠিক আছে, ফরওয়ার্ড রিয়াকশন, রিভার্স রিয়াকশন। ওকে, ব্যাকওয়ার্ড রিয়াকশন বা রিভার্স রিয়াকশন যেটা আছে, এইটার হারকে আমরা লিখব হচ্ছে আর বি, ঠিক আছে, আর বি। ওকে, তো সম্মুখ বিক্রিয়ার হার মানে এ বি থেকে সিডি হওয়ার যে হার, সেইটার হারকে আমরা লিখছি হচ্ছে আর এফ। এই আর এফ কি বলছে, একটা বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে এইখানের মধ্যে এই সম্মুখ বিক্রিয়ার হার, এটা এই সম্মুখ বিক্রিয়াটার বিক্রিয়কে এ আর বি, ঠিক আছে, সম্মুখ বিক্রিয়ার বিক্রিয়কে এ আর বি, এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে। সক্রিয় ভর বলতে আমরা মূলত কি বুঝি, সক্রিয় ভর বলতে মূলত আমরা বুঝি হচ্ছে আংশিক চাপ অথবা ঘনমাত্রা, আংশিক চাপ অথবা ঘনমাত্রা। তো আমি ঘনমাত্রা দিয়ে লিখি, আমি হচ্ছে ঘনমাত্রা দিয়ে লিখি, এ এর ঘনমাত্রা, ঠিক আছে, এ এর ঘনমাত্রাকে আমরা লিখবো হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, যদি আমি লিখি এইটা দ্বারা আমরা বুঝাবো এ এর ঘনমাত্রা, ঠিক আছে, এ এর ঘনমাত্রাকে আমরা লিখবো হচ্ছে এইটা। তারপরে এইটা হচ্ছে এ এর ঘনমাত্রার সমানুপাতিক, মানে সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়ক এ এর ঘনমাত্রার সমানুপাতিক, সম্মুখ বিক্রিয়ার হার বিক্রিয়ক বি এর ঘনমাত্রার সমানুপাতিক। আবার পশ্চাৎ বিক্রিয়ার হার, তাহলে আর বি, ঠিক আছে, পশ্চাৎ বিক্রিয়ার হার আর বি, এটা হচ্ছে সি এবং ডি এর সমানুপাতিক। ওকে, তো সম্মুখ বিক্রিয়ার হার এ এবং বি এর সমানুপাতিক, পশ্চাৎ বিক্রিয়ার হার সি এবং ডি এর ঘনমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। তো পশ্চাৎ বিক্রিয়া, যেহেতু পশ্চাৎ বিক্রিয়ায় বিক্রিয়ক কারা, সি এবং ডি, তো এদের ঘনমাত্রার সমানুপাতিক হবে হচ্ছে আর বি। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। তো সম্মুখ বিক্রিয়ার হার হচ্ছে এ এবং বি এর উপর নির্ভর করবে, পশ্চাৎ বিক্রিয়ার হার হচ্ছে সি এবং ডি এর উপর নির্ভর করবে। তার মানে এই সূত্রটা জাস্ট এইটুকুই বলতেছে যে যখন এ এবং বি এর ঘনমাত্রা বেশি থাকবে, তখন বিক্রিয়াটার সামনের দিকের যাওয়ার হারটা বেশি হবে। যখন বিক্রিয়াটার উৎপাদের পরিমাণ বেশি থাকবে, তখন বিক্রিয়াটার পেছনের দিকের যাওয়ার হারটা বেশি থাকবে। বিক্রিয়কের পরিমাণ বেশি হলে সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়ার হারটা বেশি হবে, আর উৎপাদের পরিমাণ যখন বেশি হবে, বিক্রিয়াটা পেছনের দিকে যাওয়ার হারটা বেশি হবে। আমি প্রথমে যে কথাটা বলছি ওইটাই জাস্ট ঘুরে ফিরে বলছে। তো এইখানের মধ্যে আমরা যদি এখানে আর এফ এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিতে চাই, একটা ধ্রুবক আনা লাগবে। এই ধ্রুবককে আমরা লিখব হচ্ছে কে, কে এফ, ঠিক আছে, এটাকে হার ধ্রুবক বলা হয়। এই ধ্রুবকটাকে বলা হবে হার ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হবে হার ধ্রুবক। একইভাবে আমরা আর বি এর জন্য লিখতে পারি এইটা,
ঠিক আছে, কে এফ আর কে পি এগুলো হচ্ছে হার ধ্রুবক বলা হয়। হার ধ্রুবক মানে কি, যখন ঘনমাত্রাগুলা এক হয়, এই যে এই একক ঘনমাত্রায় যে বিক্রিয়ার হার সেইটাকে আমরা হার ধ্রুবক বলি। ঠিক আছে, মানে এই যে এই ঘনমাত্রাগুলো যখন এক হয়ে যাবে, একক বিক্রিয়কের ঘনমাত্রা যখন এক একক হয় বা ওয়ান মোলারিটি হয়, ওয়ান মোলারিটি ঘনমাত্রার বিক্রিয়ক নিয়ে যে বিক্রিয়ার হারটা পাই সেইটাকে আমরা হার ধ্রুবক বলি। এবং হার ধ্রুবকগুলো ঘনমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, হার ধ্রুবকগুলো কনস্ট্যান্ট, হার ধ্রুবকগুলো শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। হার ধ্রুবকগুলা তাপমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, তবে হার ধ্রুবকগুলো ঘনমাত্রার উপরে নির্ভর করে না। ঠিক আছে, তো এই হার ধ্রুবকগুলো আমি লিখলাম। হার ধ্রুবকগুলো কি, একক ঘনমাত্রার বিক্রিয়কগুলোর যে হারটা হবে সেইটাকে আমরা হার ধ্রুবক বলে থাকি। ঠিক আছে, এটাও তো ডিটেলসে না জানলে হবে, জাস্ট জেনে রাখো এখানে একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, তো এখন আমরা এখান থেকে আমরা একটু পরের আইডিয়াতে যাই, সেটা হচ্ছে সাম্যাবস্থায় কি হবে। এই যে উভয়মুখী বিক্রিয়াটা একসময় তো সাম্যাবস্থায় পৌঁছায় যাবে, তাই না? একসময় এটা কোথায় পৌঁছায় যাবে? সাম্যাবস্থায়। একসময় এই বিক্রিয়াটা কোথায় পৌঁছায় যাবে? সাম্যাবস্থায় পৌঁছায় যাবে। ঠিক আছে, তো সাম্যাবস্থায় পৌঁছানো মানে কি? সাম্যাবস্থায় কখন পৌঁছাবে তোমাদের যদি খেয়াল থাকে, সাম্যাবস্থায় কি হয়, এই যে এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার আর এফ, আর এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার আর বি। সম্মুখ বিক্রিয়ার হার যেহেতু বিক্রিয়কের পরিমাণ সময়ের সাথে কমতে থাকে, সম্মুখ বিক্রিয়ার হারও কমতে থাকে। পশ্চাৎ বিক্রিয়ার হার যেহেতু উৎপাদের পরিমাণ সময়ের সাথে বৃদ্ধি পাইতে থাকে, পশ্চাৎ বিক্রিয়ার হারও বৃদ্ধি পাইতে থাকে। ঠিক আছে, এই দুইটা একসময় কি হয়ে যাবে, আর এফ এবং আর বি একসময় সমান হয়ে যাবে। এই দুইটা বিক্রিয়ার হার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তখন সাম্যাবস্থায় আসবে। তো সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় এই সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়া হার এই দুইটা সমান হয়ে যাবে। এই দুইটা সমান হইলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এইখান থেকে আমরা সম্মুখ বিক্রিয়া হারের যে ইকুয়েশনটা পাইছি, ওইটা কি পাইছি? কে এফ ইন্টু এ বি, হার ধ্রুবক পশ্চাৎ বিক্রিয়া হার ধ্রুবক ইন্টু উৎপাদের ঘনমাত্রা। তো সম্মুখ বিক্রিয়ার হার হচ্ছে হার ধ্রুবক ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, আর এটার জন্য হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার হচ্ছে কি আর আর বি হচ্ছে হার ধ্রুবক ইন্টু উৎপাদের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, তো এখন এটা দেখো, এটাও কি একটা কনস্ট্যান্ট, এইটা একটা কনস্ট্যান্ট, আবার এইটাও একটা কনস্ট্যান্ট, এই দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট। এই দুইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি? কে এফ বাই কে বি, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হারকে আমরা লিখতে পারি সি ডি বাই এ বি। ঠিক আছে, তার মানে এই দুইটা কি কনস্ট্যান্ট না? তার মানে এই পুরো জিনিসটা কি একটা কনস্ট্যান্ট হবে। এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, যেটার আমরা নাম দিব হচ্ছে কে সি, যেটার আমরা নাম কি দিব? কে সি। এইটাকে, এই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে সাম্যাঙ্ক। এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? সাম্যাঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে এই সাম্যাঙ্ক বা একটা কনস্ট্যান্ট পাইলাম। এই সাম্যাঙ্কটা কি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক আর পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাত, এবং এটা যেহেতু দুইটা হার ধ্রুবকের অনুপাত, এটার কোনো একক নাই। ঠিক আছে, সাম্যাঙ্কের কোনো একক নাই। তো সাম্যাঙ্ক অ্যাকচুয়ালি কি প্রকাশ করে? ঠিক আছে, সাম্যাঙ্ক অ্যাকচুয়ালি এখানে কি প্রকাশ করতেছে? সাম্যাঙ্ক এখানে প্রকাশ করতেছে সাম্যাঙ্ক এখানে কি প্রকাশ করতেছে? সাম্যাঙ্ক দেখো, এখানে সাম্যাঙ্ক মানে কি? এই যে দেখো, উপরে আছে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা আর নিচে আছে বিক্রিয়কের ঘনমাত্রা। তার মানে সাম্যাঙ্ক সমান আমরা লিখতে পারি হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল।
উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তার মানে সাম্যাঙ্কগুলা দ্বারা এইটা প্রকাশ করে। তার মানে এইখানে অ্যাকচুয়ালি সাম্যাঙ্কটা কি প্রকাশ করতেছে যদি একটু দেখো ভালো করে, উৎপাদের পরিমাণ সাম্যাবস্থায়। সাম্যাঙ্কটা কখন আসে? এটা প্রথম কথা হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ যদি বিক্রিয়কের থেকে বেশি হয় সাম্যাঙ্কের মানটা বড় হবে। সাম্যাবস্থায় যদি উৎপাদের পরিমাণটা কম হয় তাহলে সাম্যাঙ্কটা কম হবে। তার মানে সাম্যাঙ্ক দ্বারা কি বোঝায়? সাম্যাঙ্ক দ্বারা সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণটা কেমন সেইটা নির্দেশ করা হয়। ঠিক আছে, সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের যে সম্পর্কটা সেইটা হচ্ছে আমরা সাম্যাঙ্ক দ্বারা বুঝতে পারি। তো সাম্যাঙ্ক দ্বারা এক কথায় যদি বলি, সাম্যাঙ্ক দ্বারা বিক্রিয়াটা কতদূর আগাইছে, বিক্রিয়ার অগ্রগতিটা আমরা বুঝতে পারি। মানে কত পার্সেন্ট বা কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে সেই আইডিয়াটা আমরা পাই। যদি সাম্যাঙ্কের মান বড় হয় তার মানে সাম্যাবস্থায় আসার অবস্থায় আমরা ম্যাক্সিমাম বিক্রিয়কই উৎপাদ হয়ে গেছে। যদি ম্যাক্সিমাম বিক্রিয়কই উৎপাদে কনভার্ট হয়ে যায় তখন সাম্যাঙ্কের মানটা বড় হবে। যদি ম্যাক্সিমাম বিক্রিয়ক উৎপাদে পরিণত না হইতে পারে তাহলে সাম্যাঙ্কের মানটা কি হবে? ছোট হবে। ঠিক আছে, সাম্যাঙ্কের মানটা ছোট হবে। তাহলে এখানের মধ্যে আমরা কয়েকটা বিক্রিয়ার জন্য সাম্যাঙ্কটা দেখতে কেমন হবে সেটা একটু লিখি আর কি। তাহলে এইখানের মধ্যে একটা বিক্রিয়া আমি লিখি যে PCl5, এইটা ভেঙে PCl3 আর Cl2 তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়ার জন্য আমি যদি সাম্যাঙ্ক Kc বের করতে চাই, আচ্ছা এখানের মধ্যে কে হচ্ছে কনস্ট্যান্টের জন্য দেওয়া হয়েছে আর এই সিটা দেওয়া হয়েছে হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করার জন্য। মানে এই সাম্যাঙ্কটা কেসি যখন লেখা হচ্ছে তখন সাম্যাঙ্কটা ঘনমাত্রার অনুপাত প্রকাশ করতেছে। ঠিক আছে, সাম্যাঙ্কটা ঘনমাত্রার অনুপাত প্রকাশ করতেছে। তো এইখানের মধ্যে কে সি সমান আমরা লিখতে পারি, প্রথমে হবে উৎপাদের ঘনমাত্রার গুণফল, সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, এইটা হচ্ছে কেসি। আর কে আরেকটা আছে কেপি, ওইটা ঘনমাত্রা না করে আংশিক চাপ দিয়ে হিসাব করে আর কি। তো ওইটা হিসাব নিকাশও সেম, জাস্ট ঘনমাত্রার জায়গায় আমরা আংশিক চাপটা লিখব, ঘনমাত্রার জায়গায় আমরা আংশিক চাপটা লিখব। ঠিক আছে, ঘনমাত্রার জায়গায় আমরা এখানে আংশিক চাপটা লিখব। ঠিক আছে, জাস্ট যখন আংশিক চাপ দিয়ে লিখব তখন এখানে পি চলে আসবে, আর যখন হচ্ছে আমরা এখানে ঘনমাত্রা দিয়ে লিখব তখন সি চলে আসবে। আমরা ঘনমাত্রাটাই সামনে বেশি ব্যবহার করব, তবে এটাও জানো যে এইটাও তোমার এক্সিস্ট করে আর কি। তো এইখানের মধ্যে আশা করি আমরা এইটুকু বুঝতে পারলাম যে কেপি কেসি কিভাবে আসে। তো আরও কয়েকটা রিয়াকশনের জন্য আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি, মনে করো আরও কয়েকটা রিয়াকশনের জন্য আমরা একটু যদি দেখি। এখন মনে করো আমার রিয়াকশনটা যদি এমন হয় এ প্লাস 2b থেকে সি তৈরি হইল, সি প্লাস ডি। আচ্ছা এরকম হইল, তাহলে এরকম হইলে আমার সাম্যাঙ্কটা দেখতে কেমন হবে? কে সিটা দেখতে কেমন হবে? কে সিটা দেখতে কেমন হবে? আচ্ছা কে সিটা দেখতে কেমন হবে? তো এখানের মধ্যে প্রথম হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো উৎপাদ আছে সি আর ডি, আর বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল এ বি। আচ্ছা এখন বি নিয়ে একটু সমস্যা, কারণ এখানে 2b আছে। তো 2b থাকলে এইখানের মধ্যে এটা কিভাবে আমরা লিখবো আর কি? তাহলে আমরা কি এখানে এটার আগে 2 দিয়ে দিব? এটা আমরা কিভাবে লিখব? তো এইটাকে একটু এভাবে একটু চিন্তা করা যায় যে 2b লেখা মানে হচ্ছে বেসিক্যালি এইটা লেখা a প্লাস বি প্লাস বি সি প্লাস ডি। ঠিক আছে, তো বি প্লাস বি তার মানে বি দুইবার আসছে, তাহলে এইখানের মধ্যেও বি এর ঘনমাত্রা দুইবার আসবে। ঠিক আছে, বি এর ঘনমাত্রা দুইবার আসবে, তার মানে দুইটা বি আসা মানে হচ্ছে এখানে ঘনমাত্রা দুইবার গুণ হবে। তো ঘনমাত্রা যদি দুইবার গুণ হয়
তো এইখান থেকে আমরা লিখব হচ্ছে সি ডি এ বি স্কোয়ার, মানে আমরা যদি একটু খেয়াল করে দেখি এই যে দুইটা, এটা এখানে কি হয়ে গেছে স্কোয়ার আকারে, সূচক আকারে চলে গেছে। এখানে যোগ হওয়া এখানে গুণ আকারে রিপ্রেজেন্ট হয়েছে, তাই না? দেখো এই যে এই সবগুলোর মাঝে কিন্তু যোগ ছিল, আর এখন যখন আমরা সাম্যাঙ্ক দিয়ে লিখতেছি এদের মাঝখানে কি চলে আসছে গুণ, এই যোগের জায়গায় কি চলে আসছে গুণ চলে আসছে। তো গুণ চলে আসার কারণে এই 2b-টা এখন কি হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে, বি এর ঘনমাত্রার উপরে স্কোয়ার চলে আসবে। ওকে, তো একটা আসল রিয়াকশন দিয়ে দেখি, আমরা যদি একটা আসল রিয়াকশন দিয়ে দেখি, মনে করো নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, তো এইটার জন্য যদি সাম্যাঙ্কটা লিখি, এইটা লেখা যেই কথা এইটাকে আমরা একটু ভেঙে লিখি, এইটা লেখা মানে হচ্ছে বেসিক্যালি এইটা লেখা, ঠিক আছে? এইটা লেখা আর এইটা লেখা সেম কথা। তো এইখান থেকে আমরা সাম্যাঙ্কটা লিখি, এখানে যেই জায়গায় যোগ আছে ওই জায়গায় আমরা গুণ করব, ঠিক আছে? তো এখানের মধ্যে কে সি, তো কে সি উপরে হচ্ছে উৎপাদ, তো উৎপাদ আছে দুইটাই অ্যামোনিয়া, তাহলে এখানের মধ্যে অ্যামোনিয়া গুণ অ্যামোনিয়া, আর নিচে আছে হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? তো এইখান থেকে আমরা কি করতেছি, অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে কিউব, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যখন সহগ থাকবে ওইটা সূচক হয়ে যাবে, এই বিক্রিয়ার মধ্যে সহগগুলা সাম্যাঙ্কের সমীকরণে সূচক হয়ে যাবে, ঠিক আছে? সাম্যাঙ্কের সমীকরণে আসলে ওইটা সূচক হয়ে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করলাম যে আমাদের বিভিন্ন বিক্রিয়ার জন্য কিভাবে আমরা উৎপাদটা লিখব। আচ্ছা, আরেকটা বিক্রিয়া লিখি, মনে করো হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে H2HI তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা যদি KC লিখি, KC সমান হবে হচ্ছে, এখানে দেখো হাইড্রোজেন আয়োডাইড কয়বার আছে, দুইবার আছে, তো তার সহগটা সূচক হয়ে যাবে হাইড্রোজেন, আর এখানে যোগ আছে গুণ হয়ে যাবে আয়োডিন, ঠিক আছে? তো এইভাবে আমরা সাম্যাঙ্কের সমীকরণগুলা লিখব, ঠিক আছে? এইভাবে আমরা সাম্যাঙ্কের সমীকরণগুলা লিখব। তার মানে আমরা এতক্ষণ ধরে সাম্যাঙ্কের সমীকরণ, সাম্যাঙ্কটা কিভাবে লেখে সেইটা দেখলাম। তো আর সাম্যাঙ্ক দ্বারা কি বোঝায়, সাম্যাঙ্ক দ্বারা বোঝায় যে সাম্যাবস্থায়, প্রথম কথা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আছে তখন উৎপাদ বিক্রিয়কের থেকে কত গুণ, ঠিক আছে? উৎপাদের পরিমাণটা কত গুণ। তো সাম্যাঙ্কের মান বড় হওয়া মানে হচ্ছে সাম্যাবস্থায় যখন একটা বিক্রিয়া পৌঁছাইছে তখন ম্যাক্সিমাম বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? অধিকাংশ যে তোমার বিক্রিয়ক তারা যদি উৎপাদে পরিণত হয় সাম্যাঙ্কের মানটা বড় হবে, আর যদি অধিকাংশ বিক্রিয়ক উৎপাদে পরিণত না হয়, খুব কম পরিমাণে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তখন সাম্যাঙ্কের মানটা খুবই ছোট হবে, ঠিক আছে? তো এই যে এই সাম্যাঙ্ক কেপি আর কেসি, কেপি অথবা কেসি এদের মান যদি গ্রেটার দেন 1 হয় তার মানে আমরা মানে এটা অলওয়েজ হবে না, 50%-এর বেশি তোমার হচ্ছে সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণটা মধ্যে উৎপাদের পরিমাণটা বেশি। যদি কেপি এবং কেসির ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, ঠিক আছে? কেপি এবং কেসির ভ্যালুটা গ্রেটার দেন 1 হওয়ার মানে কি, অলওয়েজ না, সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের থেকে বেশি। আর কেপি আর কেসির মান যদি লেস দেন 1 হয় তার মানে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণটা বিক্রিয়কের থেকে কম, তার মানে অধিকাংশ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয় নাই, ঠিক আছে? সংখ্যাগরিষ্ঠ বিক্রিয়ক উৎপাদে পরিণত না হইলে লেস দেন 1 হবে, আর যদি সংখ্যাগরিষ্ঠ ম্যাক্সিমাম যে অধিকাংশ তোমার বিক্রিয়ক আছে এরা যদি উৎপাদে পরিণত হয়ে যায় তাহলে গ্রেটার দেন 1 হবে আর কি, ঠিক আছে? তো আমি যে এই ভ্যালুগুলো যদি একটু দেখাই, কেপি কেসির মান যদি গ্রেটার দেন 1 বলতে তোমার 10, 100, 200, 1000 এরকম হয়, তার মানে অধিকাংশ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? অধিকাংশ বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়ে গেছে। এবং কেপি কেসির মান যখন বড় হয় তখন বিক্রিয়াটা একমুখী ধরা হয়, অনেক সময় একমুখী ধরা হয়। কেপি কেসির ভ্যালুটা যখন
তোমার অনেক বড় হয়, যেমন 1 লাখ 2 লাখ এরকম 10⁵ এরকম হয়, তখন হচ্ছে এটাকে আমরা একমুখী বিক্রিয়া ধরে ফেলি। ঠিক আছে, তো কেপি কেসির মান যখন অনেক বড় হয় তখন ওই উভয়মুখী বিক্রিয়াটাকে আমরা ধরি যে একমুখী বিক্রিয়া, কারণ ম্যাক্সিমাম বিক্রিয়কে উৎপাদে কনভার্ট হয়ে গেছে, 99% বিক্রিয়কে উৎপাদে কনভার্ট হয়ে গেছে। তো ওই কেসটাতে আমরা ধরেই রাখি যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। তো বদ্ধ সিস্টেমে ম্যাক্সিমাম রিয়াকশন উভয়মুখী হইলেও কেপি কেসির মান যদি বড় হয়ে যায় তখন আমরা ধরি যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। ওকে, আর কেপি কেসির মানটা যদি ছোট হয়, ঠিক আছে, কেপি কেসির মানটা ছোট হওয়া মানে কি, খুবই কম পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, খুবই কম পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে। কেপি কেসির মানটা যদি 1-এর আশেপাশে থাকে, মনে করো হচ্ছে 0.1 থেকে, কেপি কেসির ভ্যালুটা যদি 0.1 থেকে শুরু করে 10-এর মধ্যে থাকে, তার মানে হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা কাছাকাছি আছে। ঠিক আছে, 0.1 থেকে 10-এর মধ্যে থাকা মানে কি, সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা প্রায় কাছাকাছি। কিন্তু কেপি এবং কেসির মান মনে করো হচ্ছে আস্তে আস্তে লেস দেন 0.01, কেপি এবং কেসির মানটা লেস দেন 10⁻⁻4, কেপি কেসির মান হচ্ছে 10⁻⁻6, এই লেভেলের যদি চলে যায়, ঠিক আছে, 10⁻⁻4 10⁻⁻6, ঠিক আছে, এই লেভেলের যদি ছোট হয়ে যায় তখন আমরা ধরি যে একেবারে বিক্রিয়াটা সামনের দিকে আগাই না। ঠিক আছে, বিক্রিয়াটা সামনের দিকে একেবারে আগাবেই না। তো এই কেপি কেসির মানটা যদি খুবই ছোট হয় তখন বিক্রিয়াটা সামনে অগ্রসর হয় না বলে আমরা ধরে ফেলি। ঠিক আছে, বিক্রিয়াটা সামনে একেবারে অগ্রসর হয় না বলেই ধরে ফেলি। তো কেপি কেসির ভ্যালু দ্বারা আমরা অনেক কিছু জাজ করতে পারি। কেপি কেসির ভ্যালু যদি 1-এর আশেপাশে হয় তার মানে সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণটা কাছাকাছি। কেসির ভ্যালু যদি অনেক বড় হয় বিক্রিয়াটাকে আমরা একমুখী ধরি, কিন্তু কেপি কেসির ভ্যালু যদি অনেক ছোট হয় তাহলে বিক্রিয়াটা হয় না বললেই চলে, খুবই কম পরিমাণে বিক্রিয়াটা সামনে আগায়। ঠিক আছে, বিক্রিয়াটা একেবারে হয় না বললেই চলে, বা খুবই কম পরিমাণে বিক্রিয়াটা সামনের দিকে আগায়। ঠিক আছে, তো আমরা সামনে গিয়ে দেখব, ঠিক আছে, সামনে আমরা দেখব যে এরকম কেপি সাম্যাঙ্কের ভ্যালুগুলো এরকম এই লেভেলের ছোট হইতে পারে। তো এখন আমরা আসি হচ্ছে দ্রাব্যতা গুণফল নিয়ে। তো দ্রাব্যতা গুণফল এই জিনিসটা আমরা একটু দেখব। এটা আমাদের এই লবণের যে উভয়মুখী বিক্রিয়া ওইখান থেকেই আসে। তো সোডিয়াম ক্লোরাইড যে লবণটা আছে, এটা তো একটা উভয়মুখী বিক্রিয়া আকারে আমি লিখলাম। তো এইখানের মধ্যে আমরা যদি কেপি কেসির ভ্যালুটা মনে করো কেসির ইকুয়েশনটা লিখব, ঠিক আছে, কেসির ইকুয়েশনটা লিখব। তো কেসির ইকুয়েশন লেখা মানে হচ্ছে প্রথমে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক হিসেবে আসে সোডিয়াম ক্লোরাইড। তো এইটার মানটা, এই কেসি এর মানটা মোটামুটি ভালোই বড় হবে, 1-এর থেকে ভালোই বড় হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বিক্রিয়কে উৎপাদে কনভার্ট হয়ে যায়, মোটামুটি ভালোই বড় হবে। ঠিক আছে, মোটামুটি ভালোই বড় হবে। তো এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা ধরবো হচ্ছে একমুখী বিক্রিয়া, এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা কি ধরবো, একমুখী বিক্রিয়াই ধরবো। ঠিক আছে, এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা একমুখী বিক্রিয়ায় ধরবো, কারণ এইটার মানটা ভালোই বড়। ঠিক আছে, মাছ গ্রেটার দেন 1, তো এটার মানটা বড় হয়, এটাকে আমরা একমুখী ধরবো। তো এই কেসে আমাদের সাম্যাঙ্ক, যখন বিক্রিয়াটা একমুখী বা সাম্যাঙ্কের ভ্যালুটা খুব বড় হয় তখন কষ্ট করে এদেরকে উভয়মুখী ধরে এত কষ্ট করে উৎপাদের পরিমাণ বের করার কোনো মানে হয় না, তখন এটার কোনো মানেই নেই। ঠিক আছে, এই বিক্রিয়ার জন্য আমরা সাধারণত সাম্যাঙ্ক বের করি না। ঠিক আছে, সাম্যাঙ্কের মানটা তখনই তাৎপর্যপূর্ণ হয় যখন হচ্ছে কেপি কেসির ভ্যালুটা 1-এর কাছাকাছি হয় বা ছোট হয়। এখন সিলভার ক্লোরাইডের জন্য আসি। ওকে, তো সিলভার ক্লোরাইডের জন্য এই ঠিক সেম রিঅ্যাকশনটা লিখলাম। এটার জন্য যদি আমরা কেসিটা লিখি,
কে সি, কেসিটা লিখি তাহলে কেসিতে কি হবে, উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল বাই সিলভার ক্লোরাইড, এইটা হবে। ঠিক আছে, এইটা হবে। তো কেসি সমান হচ্ছে সিলভার আয়ন ইন্টু ক্লোরাইড আয়ন ডিভাইডেড বাই সিলভার ক্লোরাইড। ওকে, তো এইটা হচ্ছে হবে। তো এখন দেখো এই কেসি এর ভ্যালুটা খুবই ছোট, মানে 10⁻⁻10 লেভেলের। ঠিক আছে, 10⁻⁻10 লেভেলের, অলমোস্ট 10⁻⁻10। তো কেসি এর মানটা কত ছোট দেখো, একের থেকে অনেক ছোট, একের থেকে অনেক ছোট। তার মানে বিক্রিয়াটা একেবারে সামনে আগায় না বললেই চলে। ঠিক আছে, এই বিক্রিয়াটা একেবারে সামনের দিকে অগ্রসর হয় না বললেই চলে। ঠিক আছে, সামনের দিকে অগ্রসর হয় না বললেই চলে। এই বিক্রিয়াটার মধ্যে ম্যাক্সিমাম সিলভার ক্লোরাইডই অবিয়োজিত অবস্থায় রয়ে যায়। ম্যাক্সিমাম সিলভার ক্লোরাইডই কী অবস্থায় রয়ে যায়, অবিয়োজিত অবস্থায় রয়ে যায়। ঠিক আছে, তো এই টাইপের রিয়াকশন আমরা বলি যে বিক্রিয়াটা একেবারে সামনের দিকে আগাচ্ছে না। তো ওই ক্ষেত্রে দেখো এই সিলভার ক্লোরাইড মানে বিক্রিয়কের পরিমাণ কিন্তু একেবারে চেঞ্জই হবে না। এই যে এখানের মধ্যে সিলভার ক্লোরাইড, এটার পরিমাণ কিন্তু চেঞ্জ হবেই না। এখানে কিন্তু চেঞ্জ হতো, এখানে কিন্তু ভালো মতনই তোমার সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম আর ক্লোরাইড মাইনাসে পরিণত হবে, যেহেতু এই বিক্রিয়াটা একেবারে সামনেই আগায় না। ঠিক আছে, একেবারে যখন সামনেই আগাচ্ছে না, তো আমরা ধরে নিতে পারি যে এইটার পরিমাণ কনস্ট্যান্ট, প্রায় ধ্রুবকই ধরে নিতে পারি, মানে এতই কম পরিবর্তন হচ্ছে, 0.00001। ঠিক আছে, একের পরে 5টা শূন্য দিয়ে 1, খুবই কম পরিমাণ পরিবর্তন হচ্ছে। তো এইটার পরিমাণটাকে আমরা একেবারে কনস্ট্যান্ট ধরে ফেলতে পারি। তো এইখানের মধ্যে এই সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাটাকে আমরা কি ধরে ফেলতে পারি, কনস্ট্যান্ট, যেহেতু এই বিক্রিয়াটা একেবারে সামনেই আগায় না। ঠিক আছে, এই বিক্রিয়াটা যেহেতু একেবারে সামনেই আগায় না, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে ফেলতে পারি। ঠিক আছে, তো কনস্ট্যান্ট ধরলে, তো কনস্ট্যান্টগুলোকে এক পাশে আনি। তো কনস্ট্যান্টগুলোকে এক পাশে আনলাম। তো এইখানের মধ্যে এই পুরো জিনিসটা কি একটা কনস্ট্যান্ট, এই পুরাটা জিনিস কি একটা কনস্ট্যান্ট। এই পুরো জিনিসটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা দ্বারা যে এটার বাম পাশে আছে কনস্ট্যান্ট আর ডান পাশে আছে এই যে আয়নগুলার গুণফল। ঠিক আছে, এই আয়নগুলার ঘনমাত্রা গুণফল, তাই না, আয়নগুলার ঘনমাত্রা গুণফল। তো এই যে একেবারে স্বল্প দ্রবণীয় এই লবণটা কি একেবারে স্পেয়ারিংলি সলিউবল, খুবই কম দ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, স্বল্পতম দ্রবণীয়। ঠিক আছে, এই লবণ কি ধরনের লবণ, এই সিলভার ক্লোরাইডের লবণটা স্বল্প দ্রবণীয়। তো স্বল্প দ্রবণীয় লবণ খুবই কম বিয়োজিত হওয়ায় তাদের যে আয়নের গুণফলটা আছে এইটাই একটা কনস্ট্যান্ট, এইটাই একটা কনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জন্য প্রযোজ্য হবে না, কারণ সোডিয়াম ক্লোরাইডের এটা কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, এটা কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে, তো সোডিয়াম ক্লোরাইডের জন্য এটা প্রযোজ্য না। কিন্তু সিলভার ক্লোরাইড এটা যেহেতু সামনেই আগাচ্ছে না, তো সিলভার ক্লোরাইডের পরিমাণটা আমরা একেবারে কনস্ট্যান্ট ধরে ফেলতে পারি। তো এইটা যেহেতু কনস্ট্যান্ট, এইটাকে এই কনস্ট্যান্টগুলোকে এক পাশে আনলে আমার কি থাকে, এই সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের গুণফল, এই আয়নগুলার গুণফল থাকে। ঠিক আছে, এই আয়নগুলার গুণফল থাকে। ঠিক আছে, তো এই আয়নগুলার গুণফলকে আমরা দ্রবণের মধ্যে এই আয়নগুলার সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, এটা কি সাম্যাবস্থায় না, এই পুরো জিনিসটা কি কোন অবস্থায় আছে, এই যে এই সাম্যাঙ্কটা এটা কোন অবস্থায় আমরা লিখি, সাম্যাবস্থায়। এই সাম্যাঙ্কগুলা যখনই লিখবো তখনই আমাদের বুঝতে হবে আমরা সাম্যাবস্থার জন্য লিখতেছি। আর সাম্যাবস্থা মানে কি, সম্পৃক্ত দ্রবণ। সাম্যাবস্থা মানে কি, সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো সম্পৃক্ত দ্রবণে আমরা মূলত এই হিসাবগুলো করতেছি। ঠিক আছে, তো এটা প্রথম থেকে একটু মনে করাই দিলাম। এইটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে আর এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে। তো সম্পৃক্ত দ্রবণে আমাদের এই যে লবণটা আছে এইটার পরিমাণ এতটাই কম পরিবর্তন হয় যে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে, তো কনস্ট্যান্টগুলোকে এক পাশে নিয়ে আসলে এই পুরো জিনিসটাও কি একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এইটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল, সলিউবিলিটি প্রোডাক্ট। তো এখন এইখানের মধ্যে এই যে
এই জিনিসটা তাহলে কি দাঁড়াইলো, এই জিনিসটা দাঁড়াইলো হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। তো দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা কি, দ্রাব্যতা গুণফলের প্রথম শর্ত হচ্ছে এটা সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। আমরা যে দ্রাব্যতা গুণফল বের করতেছি এটা সম্পৃক্ত দ্রবণ হইতে হবে, ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণে যাওয়ার পরে, সম্পৃক্ত দ্রবণে যাওয়ার পরে তখন যে আয়নের গুণফলটা এটা একটা কনস্ট্যান্ট হবে। সম্পৃক্ত দ্রবণে কি হবে, আয়নের গুণফলটাই একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। তো এটা কখন কনস্ট্যান্ট হবে, এই গুণফলটা কখন কনস্ট্যান্ট হবে, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইডের জন্য কিন্তু এটা প্রযোজ্য না, কারণ সোডিয়াম ক্লোরাইডে এই সোডিয়াম ক্লোরাইড অংশটা কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে। তো এইখানের মধ্যে এই সিলভার ক্লোরাইডের পরিমাণটা কিন্তু খুবই কম পরিবর্তন হয়, আমরা এটা হিসাব করি। তো এইটা সম্পৃক্ত দ্রবণ প্লাস স্বল্প দ্রবণীয় লবণ। আচ্ছা তা আচ্ছা এটা আগে দিয়ে লিখি, স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে এই যে আয়নের ঘনমাত্রার গুণফল এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে দ্রাব্যতা গুণফল বলে, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে দ্রাব্যতা গুণফল বলে, ঠিক আছে। ভালো যে দ্রবণীয় লবণগুলো আছে তাদের জন্য এটা হবে না, আমরা শুধুমাত্র এই স্বল্প দ্রবণীয় লবণের জন্যই আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফলটা ক্যালকুলেট করি, ঠিক আছে। কারণ হচ্ছে ওই স্বল্প দ্রবণীয় লবণের জন্য এখানের মধ্যে এই যে সাম্যাঙ্কের এই যে নিচের যে হরটা আছে, এই যে সিলভার ক্লোরাইড, ওই লবণের পরিমাণটা কনস্ট্যান্ট থাকে, ওইখান থেকে আমরা মূলত এই হিসাবটা করতে পারি, ঠিক আছে। ভালো মতন দ্রবণীয়, ভালো দ্রবণীয় বা তোমার যে লবণগুলো আছে তাদের জন্য এটা আমরা ক্যালকুলেট করি না। তো আমরা সামনে থেকে যখনই দ্রাব্যতা গুণফলের কথা বলবো তখনই এরকম স্বল্প দ্রবণীয় লবণের কথা বলবো। আমরা তখনই কি ধরনের লবণের কথা বলবো, স্বল্প দ্রবণীয় লবণ, যাদের সাম্যাঙ্কের ভ্যালুটা খুবই ছোট, সাম্যাঙ্কের ভ্যালুটা খুবই ছোট, ঠিক আছে, সাম্যাঙ্কের ভ্যালুটা খুবই ছোট, ওকে। সাম্যাঙ্কের ভ্যালু খুবই ছোট, তাদের জন্য আমরা এই দ্রাব্যতা গুণফল যে কনস্ট্যান্ট এই ইকুয়েশনগুলো বের করতে পারবো। তো আবারও বলতেছি, এখানের মধ্যে কি থাকবে, দ্রাব্যতা গুণফলে থাকবে হচ্ছে সাম্যাবস্থায় দ্রবণে উপস্থিত আয়নের ঘনমাত্রার গুণফল। সাম্যাবস্থায় এই যে এই যে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এটাকে আমরা লিখবো, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে সাম্যাবস্থায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নের ঘনমাত্রার গুণফল যে ধ্রুবক মান, সেটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল। আর দ্রাব্যতা গুণফল মূলত অলওয়েজই কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। যে কোনো কন্ডিশনে এই আয়নের গুণফলটা অলওয়েজই কনস্ট্যান্ট থাকবে, আয়নের গুণফল কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। দ্রাব্যতা চেঞ্জ হইতে পারে, দ্রাব্যতা গুণফল কিন্তু তাপমাত্রা চেঞ্জ হওয়া ছাড়া চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা তাপমাত্রা চেঞ্জ হওয়া ছাড়া এটার পরিমাণটা চেঞ্জ হবে না, কিন্তু দ্রাব্যতা গুণফল ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। অম্লীয় দ্রবণে একটা লবণের একরকম দ্রাব্যতা হইতে পারে, ক্ষারীয় দ্রবণে একটা লবণের একরকম দ্রাব্যতা হইতে পারে, কিন্তু দ্রাব্যতা গুণফল অলওয়েজই সেম থাকবে, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল অলওয়েজই সেম থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারলাম কেন স্বল্প দ্রবণীয় লবণের জন্যই আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারি। দ্রাব্যতা গুণফল জিনিসটা কি সেটা আশা করি আমরা আমাদের কাছে ক্লিয়ার হইল। ওকে, তো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এখন তোমাদের কাছে যদি মনে থাকে, দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে হচ্ছে সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তো দ্রাব্যতা মূলত হচ্ছে ঘনমাত্রা, জাস্ট স্পেসিফিক একটা কেসে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তো ঘনমাত্রার এককটা কি, মোল পার লিটার, মোলারিটি। আমরা এর আগের ক্লাসে গ্রাম পার 100 গ্রাম দেখছিলাম, গ্রাম পার লিটার দেখছিলাম, ওইগুলা দিয়ে আমরা ম্যাথ করার জন্য দেখছি, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব স্ট্যান্ডার্ড এখন থেকে হচ্ছে মোল পার লিটার দিয়ে করব। দ্রাব্যতা গুণফলের মধ্যে যখন আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক স্থাপন করব,
দ্রাব্যতাকে আমরা অলওয়েজ মোল পার লিটারে বা মোলারিটি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। মোলারিটি এটা যেহেতু স্ট্যান্ডার্ডাইজ, ঘনমাত্রা যেহেতু অলওয়েজ আমরা মোল পার লিটার দিয়ে করে আসতেছি, সেহেতু আমরা মোল পার লিটার দিয়ে দ্রাব্যতাকে প্রকাশ করব, ঠিক আছে। এখন বেরিয়াম সালফেট, ঠিক আছে, বেরিয়াম সালফেট এটা খুবই কম স্বল্প দ্রবণীয় একটা লবণ, ঠিক আছে। এটা খুবই স্বল্প দ্রবণীয় একটা লবণ। তো এটা যেহেতু খুবই স্বল্প দ্রবণীয় একটা লবণ, এটার দ্রাব্যতা খুবই কম, ঠিক আছে। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা খুবই কম। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা, দ্রাব্যতা মানে কি, বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা, বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা, ঘনমাত্রা কত হবে? বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা হবে হচ্ছে, আমরা এখানে 10⁻⁵ মোল পার লিটার, ঠিক আছে। তো বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে 10⁻⁵ মোল পার লিটার, অলমোস্ট, হালকা আগে পরে আছে, আমি জাস্ট ধরলাম আর কি হিসাবের জন্য। তো বেরিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে এত। এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফল বের করব, এখান থেকে আমরা কি বের করব? দ্রাব্যতা গুণফল বের করব। তো ধরো আমরা আমাদের দ্রবণের মধ্যে 1 মোল পার লিটার বেরিয়াম সালফেট যোগ করা হয়েছে, 1 মোল পার লিটার বেরিয়াম সালফেট যোগ করা হয়েছে, ঠিক আছে। 1 মোল পার লিটার বেরিয়াম সালফেট যোগ করা হয়েছে, এটা বিয়োজনের আগে এদের পরিমাণ 0 এবং 0 থাকবে, ঠিক আছে। একেবারে প্রথমে যোগ করা হইলো, ঠিক আছে, প্রথমে যোগ করা হইলো। এখন যখন এটা সাম্য, এই রিয়াকশনটা সাম্যাবস্থায় পৌঁছায় যাবে, সাম্যাবস্থায় পৌঁছায় যাবে। আচ্ছা, সাম্যাবস্থা মানে কি? সম্পৃক্ত দ্রবণে। সাম্যাবস্থা মানে কি? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ বা সাম্যাবস্থায় পৌঁছায় যাবে, তখন কি হবে? তখন দেখো বেরিয়াম সালফেটের ঘনমাত্রা কত হবে? 10⁻⁵, মানে এইখান থেকে 1 মোল পার লিটার থেকে শুধুমাত্র 10⁻⁵ মোল পার লিটার বিয়োজিত হবে। এইখান থেকে বিয়োজিত হবে কতটুকু? 10⁻⁵ মোল পার লিটার গিয়ে দ্রবণে যাবে, ঠিক আছে। দ্রবণে ঘনমাত্রা এইখান থেকে জাস্ট এইটুকু ভাঙবে, দেখো খুবই কম, ঠিক আছে, খুবই খুবই কম পরিমাণে এটা গিয়ে ভাঙবে, ঠিক আছে। তো তো এটার পরিমাণটা হচ্ছে খুবই খুবই কম হবে। তাহলে দেখো বেরিয়াম সালফেটের এতটুকু শুধুমাত্র, যেহেতু আমরা দ্রাব্যতা থেকে বলে ফেললাম যে বেরিয়াম সালফেটের দ্রবণে শুধুমাত্র এতটুকু বিয়োজিত হবে, এতটুকু বিয়োজিত হলে এখান থেকে দেখো 1 মোল বেরিয়াম সালফেট থেকে 1 মোল বেরিয়াম আর সালফেট তৈরি হয়, 1 মোল বেরিয়াম সালফেট থেকে 1 মোল বেরিয়াম আর সালফেট তৈরি হয়। তাহলে এইখান থেকে 10⁻⁵ মোল পার লিটার থেকে এখানে আমার কতটুকু বেরিয়াম আয়ন তৈরি হবে? 10⁻⁵ মোল পার লিটার, আর এখানে 10⁻⁵ মোল পার লিটার। তো দ্রবণের মধ্যে বেরিয়াম আয়ন এবং সালফেট আয়ন, এই দুইটা আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা থেকে আমরা বেরিয়াম আয়ন আর সালফেট আয়নের ঘনমাত্রাটা পেয়ে গেছি, সম্পৃক্ত দ্রবণে আয়নের ঘনমাত্রা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যদি দ্রাব্যতা গুণফলের ক্যালকুলেশনটা করি, আমি যদি সাম্যাঙ্ক বের করতে চাই, কেসি, কেসি সমান কি হবে? বেরিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন প্লাস বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। কিন্তু আমরা জানি যে যেহেতু বেরিয়াম সালফেট খুবই কম দ্রবণীয়, তো এইটার পরিমাণ একেবারে আনচেঞ্জ থাকে। দেখো 1 থেকে -10⁻⁵, এটা বিয়োগ করা যে কথা না কথাও একই কথা, ঠিক আছে, প্রায় কিছুই বিয়োজিত হচ্ছে না হিসাবে। তো এইখানে আমরা হচ্ছে ওই কেসি না হিসাব করে আমরা কেএসপি হিসাব করি, সাম্যাঙ্ক না হিসাব করে আমরা দ্রাব্যতা গুণফলটাই হিসাব করি, ঠিক আছে, দ্রাব্যতা গুণফলটা হিসাব করি, ঠিক আছে। দ্রাব্যতা হিসাব না করে আমরা দ্রাব্যতা গুণফলটা হিসাব করি, ঠিক আছে, এইটা কনস্ট্যান্ট থাকে।
এইটা কনস্ট্যান্ট থাকে কারণ হচ্ছে বেসিক্যালি বেরিয়াম সালফেটের পরিমাণটা কনস্ট্যান্ট। তো হইলো, তো এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফলের মানটা বের করব, কত আসে। বেরিয়ামের পরিমাণ হচ্ছে 10⁻⁻5, সালফেটের পরিমাণ হচ্ছে 10⁻⁻5, আসবে হচ্ছে 10⁻⁻10। একক কিছু হবে না, ঠিক আছে, এখানে একক আমরা লিখবো না। ওকে, একক আমরা লিখবো না, দ্রাব্যতা গুণফলের একক আমরা লিখি না, ঠিক আছে। এটা যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমরা দ্রাব্যতা গুণফল আমরা লিখি না। তবে মোল স্কোয়ার লিটার পার লিটার স্কোয়ার লেখা যায়, তবে আমরা লিখবো না, ঠিক আছে। ওকে, তো এটার এই কনস্ট্যান্টটা আমরা কোনো একক দিব না। এই কনস্ট্যান্টের একক হয় কিন্তু আমরা লিখি না, কারণ হচ্ছে এটার কোনো মিনিং নেই, ঠিক আছে। মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার এটার দ্বারা কিছু মিন করে না। তো এই জন্য আমরা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফল বের করলাম কত, 10⁻⁻10। ওকে, দ্রাব্যতা গুণফল বের করলাম কত, 10⁻⁻10। আচ্ছা, ক্যালসিয়াম ফ্লোরাইড, তো এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 2 × 10⁻⁻4 মোল পার লিটার। এটাও খুবই কম, এটার সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাও কি খুবই কম। তো কথার কথা, তুমি এখানে 1 মোল পার লিটার হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড নিছ, তাহলে ক্যালসিয়াম এবং ফ্লোরাইডের পরিমাণটা হবে 0 এবং 0। কিন্তু যখন সাম্যাবস্থায় আসবে, যখন সাম্যাবস্থা আসবে, এটা তো হচ্ছে এই দ্রাব্যতা তো সাম্যাবস্থার জন্যই, তাই না। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা তো সাম্যাবস্থাতে আসবে। তো তখন কতটুকু বিয়োজিত হবে, আমরা এখান থেকে দেখতেছি কতটুকু বিয়োজিত হবে, 2 × 10⁻⁻4, 2 × 10⁻⁻4 মোল পার লিটার বিয়োজিত হবে। এইটা যেহেতু সম্পৃক্ত দ্রবণে এইটুকু ঘনমাত্রা থাকবে, ঠিক আছে, এইটুকু বিয়োজিত হলো। তাহলে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইডের 1 মোল থেকে ক্যালসিয়াম তৈরি হয় কত, 1 মোল থেকে 1 মোল তৈরি হয়। তাহলে 2 × 10⁻⁻4 মোল পার লিটার থেকে ক্যালসিয়াম কত মোল তৈরি হবে, 2 × 10⁻⁻4 মোল পার লিটার, ঠিক আছে। ওকে, আর ফ্লোরাইড কতটুকু তৈরি হবে, ক্যালসিয়াম 1 মোল থেকে ফ্লোরাইড তৈরি হয় 2 মোল। তাহলে এই 2 × 10⁻⁻4 থেকে কতটুকু তৈরি হবে, 4 ইন্টু, এটা একটু ডিফারেন্ট হবে, 1 মোল থেকে 2 মোল তৈরি হয়। তাহলে এখানে 2 × 10⁻⁻4 থেকে 4 × 10⁻⁻4 মোল পার লিটার তৈরি হয়, 4 × 10⁻⁻4 মোল পার লিটার তৈরি হয়। তার মানে ফ্লোরাইডের ঘনমাত্রাটা 2 গুণ হবে, 2 গুণ বেশি তৈরি হবে। যেহেতু একটা ক্যালসিয়াম ফ্লোরাইডে 2 মোল ফ্লোরাইড থাকে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যত, ফ্লোরাইডের ঘনমাত্রা এর ডাবল হবে, ঠিক আছে, মেক সেন্স করে। তো এইখান থেকে আমরা যদি কেএসপির ইকুয়েশনটা লিখি, এটা তো সাম্যাঙ্ক থেকে আসবে, তাই না, সাম্যাঙ্ক থেকেই আসবে, কেসি থেকে আসবে। কেসি মানে কি, কেসি মানে হচ্ছে এই ক্যালসিয়ামের ঘনমাত্রা, আর ফ্লোরাইড যেহেতু এখানের মধ্যে 2 বার আছে, সেহেতু এবার এরকম 2 বার আসবে। আর নিচে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, আর ক্যালসিয়াম ফ্লোরাইড বেসিক্যালি কনস্ট্যান্ট, তো এইটার জন্য আমরা কেএসপিটা ডিরেক্ট লিখে দিই। দ্রাব্যতা গুণফল হবে আয়নগুলার ঘনমাত্রা গুণফল, ক্যালসিয়ামের ঘনমাত্রা আর ফ্লোরাইডের সাথে 2 আছে, তো এটা যেহেতু সাম্যাঙ্ক থেকে আসছে, সাম্যাঙ্ক থেকে যেহেতু কেএসপির আইডিয়াটা আসছে, সাম্যাঙ্কের মতন এখানেও কি হবে, ফ্লোরাইড 2 বার আসবে, তাই না, ফ্লোরাইড 2 বার আসবে। তো এখানে ক্যালসিয়ামের ঘনমাত্রা আর ফ্লোরাইডের ঘনমাত্রার উপরে বর্গ হবে। তো বর্গ হইল ক্যালসিয়ামের ঘনমাত্রা কত, 2 × 10⁻⁻4, আর ফ্লোরাইডের ঘনমাত্রা কত, 4 × 10⁻⁻4, আর উপরে স্কোয়ার, ঠিক আছে। এইটা একটু মনোযোগ সহকারে দেখে না, এই জায়গার মধ্যে কনফিউশন যাতে না হয়। ওকে, এটা হচ্ছে আমরা ঘনমাত্রা বসাইছি, আর এই স্কোয়ারটা আসছে হচ্ছে ওই সাম্যাঙ্ক থেকে, ঠিক আছে। এই জায়গায় অনেকের একটু কনফিউশন হয়। তো এইখানের মধ্যে আমরা যদি মানগুলা বসানোর পরে আমাদের ভ্যালুটা কত আসবে, 2 × 10⁻⁻4, 4 × 10⁻⁻4 স্কোয়ার আসে 3.2 × 10⁻11, 10⁻11। দেখো ভ্যালুটা কত ছোট, ঠিক আছে। এই দ্রাব্যতা গুণফলটা কত ছোট, এই স্বল্প দ্রবণীয় লবণের জন্যই মূলত এই দ্রাব্যতা গুণফলটা মেক সেন্স করে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকে।
সকল দ্রবণের জন্য। তো এখন এটা আমরা দেখলাম, এরপরে আসা হচ্ছে আমরা নিচের লবণগুলোর জন্য এখন তো আমরা ভ্যালু দিয়ে দেখছি, তাই না? এখানে তো আমরা মান দিয়ে বসায় দেখছি। এখন আমরা হচ্ছে সবার দ্রাব্যতা হচ্ছে, এখানে আমরা সবার দ্রাব্যতা এস ধরব। সবার দ্রাব্যতা কত ধরব? দ্রাব্যতা এস, ঠিক আছে, দ্রাব্যতা এস ধরব। সবার দ্রাব্যতা এস ধরে আমরা এখানে দ্রাব্যতা গুণফলের সাথে সম্পর্ক স্থাপন করব। তো এখানে কোন বিক্রিয়াটা হবে? ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, ফেরিক হাইড্রোক্সাইড। এখানে রিয়াকশনটা হবে হচ্ছে ফেরিক আয়ন একটা আর 3টা হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। ওকে, বেরিয়াম সালফেটের জন্য বেরিয়াম ফসফেট, বেরিয়াম ফসফেটের জন্য সিলভার ক্রোমেটের জন্য ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো এখানের মধ্যে সবার যে জলীয় দ্রবণে যে রিয়াকশনগুলো হয় সেটা দেখলাম। তো এইখান থেকে এই দ্রাব্যতা থেকে আমরা এই আগে যেভাবে এদের ঘনমাত্রাগুলো বের করছি, আচ্ছা ঘনমাত্রাগুলো বের করছি, এখন বের করে ফেলি ঘনমাত্রাগুলো বের করে ফেলি। আচ্ছা ঘনমাত্রাগুলো বের করার আগে কেএসপির ইকুয়েশনটা লিখে ফেলি, ঠিক আছে, কেএসপির ইকুয়েশনটা লিখে ফেলি। কেএসপির ইকুয়েশন, ঠিক আছে, এখানে উৎপাদে কে আছে? ফেরাস, ঠিক আছে, ফেরিক আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের উপরে ঘনমাত্রার উপরে কিউব, ঠিক আছে। এখানের মধ্যে বেরিয়াম সালফেটের জন্য বেরিয়াম 2+ উপরে কিউব, ফসফেটের উপরে স্কোয়ার, কারণ এই যে এখানে 3 আছে, এখানে এই 3টা সূচক হয়ে গেছে, 2 আছে, 2টার সূচক হয়ে গেছে। তারপরে এখানে কেএসপি সিলভার স্কোয়ার আর ক্রোমেট, ঠিক আছে। তাহলে ইকুয়েশনগুলো লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এই দ্রাব্যতা থেকে এদের ঘনমাত্রাগুলো বের করব, দ্রাব্যতা থেকে এদের ঘনমাত্রাগুলো বের করব। তো এখন আমরা যদি দেখি এখানের মধ্যে দ্রাব্যতা যদি এস হয়, এখানে এই দ্রাব্যতা যদি এটার এস হয়, তাহলে ফেরিক আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে এটার 1 মোল থেকে তৈরি হয় 1 মোল, তাহলে এটার এস মোল থেকে তৈরি হবে এস মোলারিটি, এটার এস মোলারিটি থেকে তৈরি হবে এস মোলারিটি, আর এটার 1 মোল থেকে তৈরি হয় 3 মোল, তাহলে এস মোলারিটি থেকে তৈরি হবে 3s মোলারিটি, ঠিক আছে। তারপরে 1 মোলারিটি থেকে তৈরি হবে এস মোলারিটি, এস মোলারিটি থেকে 3s মোলারিটি আর 2s মোলারিটি, ঠিক আছে। তারপরে এখানে এস মোলারিটি এটা যখন থাকবে এখান থেকে তৈরি হবে 2s মোলারিটি আর এখানে হচ্ছে এস মোলারিটি। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তো এই দ্রাব্যতা থেকে আমরা সবার আয়নের গুণফলটা বের করলাম। এখন মানগুলো বসায় দিই, মানগুলো বসায় দিলে ফেরিক আয়নের ঘনমাত্রা কত? এস এর সমান হবে, ফেরিক আয়নের ঘনমাত্রা এস, আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 3s কিউব। তাহলে এখান থেকে s ইন্টু 27s কিউব, তাহলে 27s⁴। বেরিয়াম সালফেটের জন্য এখানে হচ্ছে বেরিয়ামের আয়নের ঘনমাত্রা হবে 3s, তাহলে 3s কিউব ইন্টু 2s স্কোয়ার, তাহলে 3s মানে হচ্ছে 27s⁴ 4s স্কোয়ার, তাহলে হবে হচ্ছে 108s⁵। সিলভার অক্সালেটের জন্য, সিলভারের জন্য হবে হচ্ছে 2s
স্কোয়ার ইন্টু এস, তারপরে এখানে হবে হচ্ছে 4s স্কোয়ার ইন্টু এস, তাহলে 4s কিউব। ঠিক আছে, তো 4s কিউব হবে। ওকে, তো সবার জন্য আমরা এখানে দেখো এই দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার লবণের যে দ্রাব্যতা আছে এটার একটা ডিরেক্ট সম্পর্ক আমরা স্থাপন করলাম। দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার ডিরেক্ট একটা সম্পর্ক স্থাপন করলাম। তাহলে যে কোনো লবণের দ্রাব্যতা যদি দেওয়া থাকে ওইখান থেকে আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারবো, বা ভাইস ভার্সা। আমাকে একটা দেওয়া থাকলে আমি আরেকটা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো এইটা তোমরা হয়তো বা কোনো একটা প্যাটার্ন ফলো করতেছো। এইখানের মধ্যে দেখো এই যে আয়রন ফেরিক হাইড্রোক্সাইডে আয়রন কয়টা আছে? একটা, এস। হাইড্রোক্সাইড কয়টা আছে? তিনটা, তাহলে 3s কিউব। বেরিয়াম ফসফেটে বেরিয়াম আছে তিনটা, তাহলে 3s কিউব, আর এটা আছে দুইটা, তাহলে 2s স্কোয়ার। সিলভার অক্সাইডে ক্রোমেটে সিলভার আছে হচ্ছে দুইটা, তাহলে 2s স্কোয়ার, আর এটা আছে একটা, তাহলে এই জন্য এস। তার মানে কোনো প্যাটার্ন হয়তোবা তোমরা পাচ্ছ। এইখানের মধ্যে যে সহগটা এই যে নিচে আছে এটাই একবার গুণ হচ্ছে একবার কিউব হচ্ছে। ঠিক আছে, এখানের মধ্যে যে সহগটা আছে এটাই একবার গুণ হচ্ছে একবার তোমার সূচক হচ্ছে এই যে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যে কোনো লবণের জন্য এটা আমরা লিখতে পারি, মনে করো হচ্ছে AX BY লবণের দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল KSP সমান কত হবে? দ্রাব্যতা যদি S হয় তাহলে KSP সমান কত হবে? দ্রাব্যতা যদি S হয় তাহলে KSP সমান হবে হচ্ছে এইখানের মধ্যে একটু দেখো, এখানের মধ্যে নিচে কত আছে? X, তাহলে আমরা এখানে লিখতে পারি X ইন্টু S টু দি পাওয়ার X। নিচে কত আছে? Y, তার মানে Y ইন্টু S টু দি পাওয়ার Y। ঠিক আছে, এই হচ্ছে শর্টকাট আর কি। ঠিক আছে, এখানের মধ্যে যে সূচকটা আছে, সরি নিচে যে সাবস্ক্রিপ্টটা আছে কয়টা আছে ওইটা একবার গুণ হচ্ছে তারপরে সূচক হচ্ছে। এই যে এখানের মধ্যে এক্স আছে, এটাই এখানে গুণ হচ্ছে সূচক হচ্ছে, গুণ হচ্ছে সূচক হচ্ছে। তো এটাকে আমি একটু সাজায় লিখি এস ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, তারপর ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। বেসিক্যালি এটা হচ্ছে কেএসপির সাথে সম্পর্ক। ও সরি, এখানে হচ্ছে একটু ভুল করছি, এই এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মুলা দ্বারা। তো আমি যদি একটা লবণ নেই, মনে করো হচ্ছে এখানের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নেই, এটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে কেএসপির ইকুয়েশন হবে, দেখো এখানে সহগ কত কত আছে? 1 আর 3, তাই না? 1 এবং 3, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু এই যে 3 টু দি পাওয়ার কিউব ইন্টু এস টু দি পাওয়ার 1 প্লাস 3। ওকে, এই ফর্মুলাটা আমি বসাইছি। তাহলে কত আসে? আমাদের 27 ইন্টু এস টু দি পাওয়ার 4 আসে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তো আমি আরেকটা লবণের জন্য দেখি, মনে করো হচ্ছে ফেরাস সালফাইড। ঠিক আছে, আচ্ছা না, ফেরাস সালফাইড এটা বেশি সোজা হয়ে যায়। অ্যালুমিনিয়াম অক্সালেট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সালেট C2O4 অ্যালুমিনিয়াম অক্সালেটের জন্য যদি দেখি, অ্যালুমিনিয়াম অক্সালেটের দ্রাব্যতা যদি এস হয় তাহলে কেএসপির মানটা কত হবে? এখানে সহগগুলো দেখো, এই যে 2 আর 3 আছে, এখানে 2 আর 3, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে কত আসে? 4 ইন্টু এখানের মধ্যে 27 ইন্টু এস টু দি পাওয়ার 5, তার মানে 108 ইন্টু এস টু দি পাওয়ার 5, এইটা আসে আমাদের ইকুয়েশন। ঠিক
ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে খুব ইজিলি মনে করো একটা লবণ দেখে ডিরেক্টলি আমরা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সমীকরণটা লিখে ফেলতে পারি। ওকে, তো এখান থেকে এখন আমরা কিছু ম্যাথ করি দেখি। তো ম্যাথের মধ্যে দেখো ফেরিক আর্সেনাইট, ফেরিক আর্সেনেট, ঠিক আছে, ফেরিক আর্সেনেটের দ্রাব্যতা গুণফল বলা আছে এইটা। তো এই লবণটার দ্রাব্যতা নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে পরীক্ষার সময় একটু আস্তে আস্তে করে দেখাবো আমরা। ফেরিক আর্সেনেট এইটা তোমার আদ্র বিশ্লেষণ হইলে মানে তোমার যখন দ্রবীভূত হবে তখন কি রিয়াকশনটা হবে? ফেরিক আয়ন, সরি এখানে Fe3+ আর আর্সেনেট AsO4 3- এই দুইটা আয়ন তৈরি হয়, ঠিক আছে। তো এইখান থেকে আমরা দেখতে পারি যে এইটার দ্রাব্যতা যদি S হয় তাহলে S মোলারিটি থেকে এখানেও তৈরি হবে S মোলারিটি, এখানেও তৈরি হবে S মোলারিটি। তো সাম্যাবস্থায় বা সম্পৃক্ত দ্রবণে আমার যে দ্রাব্যতা গুণফল KSP হবে সেইটা হবে হচ্ছে এই ফেরিক আয়নের গুণফল ইন্টু আর্সেনেট আয়নের গুণফল। তো এইটার ঘনমাত্রা হচ্ছে S ইন্টু S তো এখানে আমরা মানটা বসাই দেই। কেএসপির মানটা বলা আসে 10⁻20, 10⁻20। তাহলে এখান থেকে এস এর মানটা আসবে হচ্ছে √10⁻20, হিসাব করলে 10⁻10 মোল পার লিটার, এইটা আসবে আমাদের অ্যান্সার। তো এইখান থেকে আমরা কি বের করে ফেললাম? ফেরিক আর্সেনেটের দ্রাব্যতাটা বের করে ফেললাম, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে সিলভার কার্বনেটের জন্য ম্যাথটা করব। তো সিলভার কার্বনেটের জন্য আমরা যদি রিয়াকশনটা লিখি, সিলভার কার্বনেটের জন্য আমরা যদি ক্যালকুলেশনগুলো করি, তো এইখানের মধ্যে সিলভার কার্বনেট, ওকে, তো এইটা হচ্ছে আমার রিয়াকশন আসবে। তো এইখানে যদি এইটা থাকে S মোলারিটির, তাহলে এইটা সিলভার তৈরি হবে 2S মোলারিটির, আর কার্বনেট তৈরি হবে আবার S মোলারিটির, ঠিক আছে। তো এইখান থেকে আমরা KSP সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু কার্বনেট আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। এই যে সহগটা সূচক হয়ে গেছে। তো এখন ঘনমাত্রাগুলো বসায় দিই। ঘনমাত্রা সিলভার আয়নের জন্য কত? 2S স্কোয়ার ইন্টু কার্বনেটের জন্য কত? S, তাহলে 4S তো কিউব, ঠিক আছে, 4S কিউব। এখানে মানটা হচ্ছে 8.5 ইন্টু 10⁻12, ঠিক আছে, 8.5 ইন্টু 10⁻12। তো এখান থেকে এস এর মানটা হবে হচ্ছে এই 4টা ভাগ হবে এই পাশে 8.5 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4, আর এখানে কিউবটা দিয়ে ভাগ, কিউব রুট করা লাগবে দুই পাশে, ঠিক আছে। তাহলে কিউব রুট করলে আমাদের ভ্যালুটা কত আসে? কিউব রুট করার পরে 8.5 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4, তো আসে হচ্ছে 1.28 ইন্টু 10⁻4 মোল পার লিটার, এইটা আসে হচ্ছে দ্রাব্যতা, ঠিক আছে। তো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, আমরা দ্রাব্যতা বের করতে পারছি। তো এইভাবে আমরা যে কোনো লবণের দ্রাব্যতা দেওয়া থাকলে ওইখান থেকে আমরা দ্রাব্যতা গুণফলটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লবণের দ্রাব্যতা গুণফল বলা আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো একটা ক্ষার, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। এই ক্ষারের দ্রাব্যতা গুণফল বলা আছে, আমাদের পিএইচ বের করতে বলছে, পিএইচ বের করতে বলছে। তো পিএইচটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, পিএইচটা আমরা কিভাবে বের করব? তো পিএইচ বের করার আগে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের, আচ্ছা এখানের মধ্যে একটু লিখে রাখি, পিএইচ, পিএইচ মানে কি? মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, ঠিক
ঠিক আছে, মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা। ওকে, তো আমাদের কাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আসবে, তো হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা কিভাবে বের করব? হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা বের করার উপায় হচ্ছে এইখানের মধ্যে পিএইচ প্লাস, আচ্ছা দাঁড়াও, এখানের মধ্যে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই হাইড্রোজেন আয়ন, এটা আমি তোমাদের আগে থেকে বলে দেই, হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের গুণফল পানির মধ্যে, এই দুইটার গুণফল একটা কনস্ট্যান্ট ভ্যালু হয় 10⁻⁻14। এটাও তোমাদের 4th চ্যাপ্টারে এটা নিয়ে ডিটেলসে আলোচনা আছে, এই দুইটার আয়নিক গুণফল। এটাও একটা তোমার হচ্ছে পানির, এখানে আমরা যে লবণের জন্য যে জিনিসটা দেখলাম এটা পানির জন্য হয়, তো পানিও খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং পানির দ্রবণের মধ্যে H+ এবং হাইড্রোক্সাইডের পরিমাণ থাকে হচ্ছে 10⁻⁻14। তো এইখান থেকে আমরা হাইড্রোক্সাইডের H+ এর ঘনমাত্রাটা বের করতে পারবো 10⁻⁻14 ডিভাইডেড বাই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, এইভাবে বের করে। তো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে যে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থাকবে ওইটা আমরা এখানে বসায় দিলে আমাদের এই কি বলে এখানে H+ এর ঘনমাত্রাটা বের হয়ে যাবে। তাহলে 10⁻⁻14 ডিভাইডেড বাই হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, ঠিক আছে, হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো এইখানের মধ্যে আমাদের এখন কাজ হচ্ছে এই হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করা, ঠিক আছে। হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা যদি আমি বের করতে পারি তাহলে আমাদের এই অংশটা হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু তোমাদের মনে করো যে পিএইচ এর অংশটা তোমাদের নাও জানা থাকতে পারে, এই জন্য আমি বলে দিলাম যে আমাদের কাজ হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা বের করা, সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করা। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে, এইটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজনটা এইভাবে হয়েছে। তো এইখান থেকে আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা আমার মূলত লাগবে, যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S মোলারিটি হয় ওইখান থেকে ম্যাগনেসিয়ামের মোলারিটি হবে S আর হাইড্রোক্সাইডের মোলারিটি হবে 2S। ওকে, তার মানে এইখান থেকে আমরা হাইড্রোক্সাইডের মোলারিটি পেয়ে যাব, ঠিক আছে। হাইড্রোক্সাইডের মোলারিটি কত হবে? মাইনাস লগ অফ 10⁻⁻4 ইন্টু এই যে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত হবে? 2S হবে, 2S। তাহলে S এর মানটা আমরা বের করব মূলত। তো S এর মানটা বের করতে পারলে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের হয়ে যাবে, ওইটা এখানে বসাইলে আমাদের পিএইচটা বের হয়ে যাবে। তাহলে Sটা আমরা বের করব, ঠিক আছে। তো এখান থেকে আমাদের KSP আর S এর মধ্যে সম্পর্কটা বসাইতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে S আর এটা হচ্ছে 2S স্কোয়ার, তাহলে 4S কিউব সমান হচ্ছে ভ্যালুটা কত? 5.6 ইন্টু 10⁻⁻12, 5.6 ইন্টু 10⁻⁻12। তো এইখান থেকে S এর মানটা কত আসে? এখান থেকে S এর মানটা আসে হচ্ছে 5.6। আচ্ছা এটা এখানে লিখে দিই, এই 4টা ভাগ যাবে 5.6 ইন্টু 10⁻⁻12, এই 4টা ভাগ যাবে, তারপরে কিউব রুট করা লাগবে, ঠিক আছে, এরপরে কিউব রুট করা লাগবে 5.6 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসে? 1.1 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এইটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মূল দ্রাব্যতাটা আসে এটা। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি আসে ওইখান থেকে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আসবে 2S। তো এখানে 2S এর মানটা আমরা বসাই দেই, মাইনাস লগ অফ 10⁻⁻14 ডিভাইডেড বাই 2 ইন্টু S এর মানটা আসছে 1.1 ইন্টু 10⁻⁻4। তো এইখান থেকে আমাদের পিএইচ এর মানটা আসবে।
এখানে আসে 10.34, ঠিক আছে, পিএইচটা আসে 10.34। ওকে, তো 7-এর বেশি হলে সাধারণত দ্রবণটা ক্ষারীয় হয়। তো এখানে কতটুকু ক্ষারীয় হবে সেটা আমরা দেখতে পাইলাম। ওকে, তো আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। তো এইখানের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল থেকে এটার লবণ, এটার যে দ্রবণটা আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা, এটার পিএইচ বের করে ফেলছি। ওকে, তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা টপিকে যাব, সেটা হচ্ছে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল। এতক্ষণ ধরে আমরা দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করছি। আচ্ছা, দ্রাব্যতা গুণফলের ব্যাপার ছিল হচ্ছে দুইটা কন্ডিশনের জন্য। একটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ, এই কন্ডিশনের জন্যই হচ্ছে আমরা মূলত দ্রাব্যতা গুণফলটা বের করতে পারি। ঠিক আছে, এখন সম্পৃক্ত দ্রবণ না হয়ে অন্য কোনো স্বল্প দ্রবণীয় লবণের অন্য কোনো দ্রবণের জন্য কি আমরা আয়নের গুণফলটা বের করতে পারি? হ্যাঁ, বের করতে পারি। তখন ওইটাকে আমরা বলি হচ্ছে আয়নিক গুণফল। ঠিক আছে, দ্রাব্যতা গুণফলে হচ্ছে আয়নগুলার সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রার গুণফল। এখন অন্য কোনো দ্রবণে, মানে আমরা পড়ছি হচ্ছে দ্রবণগুলো মেইনলি হচ্ছে তিন প্রকারের হইতে পারে: সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। আচ্ছা, অতিপৃক্ত অবস্থায় আর কি তোমার হচ্ছে হালকা মেটাস্টেবল থাকে, এরপরে আবার অধক্ষিপ্ত হয়ে পড়ে। ঠিক আছে, মেইনলি হচ্ছে তিনটা অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অধক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে। তো ওই কন্ডিশনগুলো সম্পৃক্ত অবস্থায় না হয় এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। অন্য কোনো দ্রবণের জন্য স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো দ্রবণে আয়নের ঘনমাত্রার গুণফলটাকে আমরা আয়নিক গুণফল বলবো। ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য আয়নের গুণফল, আর এটা হচ্ছে যে কোনো দ্রবণের জন্য আয়নের গুণফল। ঠিক আছে, তো আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল হবে যখন দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে। ঠিক আছে, অন্য কোনো দ্রবণ হইলে তখন যে গুণফলটা আসে, তখন যে ভ্যালুটা আসে, তখন এটাকে আমরা আয়নিক গুণফল বলি। ঠিক আছে, তো এইখানের মধ্যে বেরিয়াম সালফেটের জন্য বলা হয়েছে। ঠিক আছে, বেরিয়াম সালফেট, আবার আমরা নিছি বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল, এই যে দ্রাব্যতা গুণফলের মানটা বলা আছে, দ্রাব্যতা গুণফলের মানটা বলা আছে এইটা। ঠিক আছে, দ্রাব্যতা গুণফলের মানটা এটা বলা আছে। তো এখন আমরা বিভিন্ন অবস্থায় একটু মানগুলো হিসাব করি। ঠিক আছে, এখানে হচ্ছে বেরিয়াম আর সালফেটের ঘনমাত্রা, এটা হচ্ছে আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, এখানে এত, এখানে এত। তো সবগুলা কেসে আমরা বেরিয়াম আর সালফেটের ঘনমাত্রাটা গুণ করি, বেরিয়াম আর সালফেটের ঘনমাত্রাটা গুণ করব। ঠিক আছে, সবগুলা কেসে আমরা হচ্ছে এদের ঘনমাত্রাটা গুণ করব। তাহলে ঘনমাত্রা যদি গুণ করি তাহলে কি কি আসে দেখি। এই এক নাম্বার কেসে আমাদের ঘনমাত্রাগুলো কত? 10⁻⁻6, 10⁻⁻6, 10⁻⁻6 ইন্টু 10⁻⁻6 মানে হচ্ছে 10⁻⁻12। এখানে কত? 10⁻⁻5, 10⁻⁻5, 10⁻⁻5 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻10। আর এখানে আসে 10⁻⁻4, আর সালফেটেরও ঘনমাত্রা 10⁻⁻4, তাহলে 10⁻⁻8। ঠিক আছে, ওকে। তো এইটা কি ধরনের দ্রবণ আমরা কিভাবে বুঝবো? দেখো, এখানের মধ্যে দ্রাব্যতা গুণফল হচ্ছে এত, মানে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে আয়নের ঘনমাত্রা গুণফল। এটা কোন দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে আয়নের ঘনমাত্রার গুণফল। সম্পৃক্ত দ্রবণে আয়নের ঘনমাত্রা গুণফল কত আসে? 10⁻⁻,
10। কোথাও কি আসছে আমাদের এই যে এইখানে আসছে, দেখো এইখানে এই বেরিয়াম আর সালফেটের ঘনমাত্রার গুণফল আসছে 10⁻⁻10। তার মানে এই দ্রবণটা কি, এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই যে 2 নাম্বার কেসে যে দ্রবণটা আছে, 2 নাম্বার কেসে যে দ্রবণটা আছে এইটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। এইটা হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। এইখানে হচ্ছে যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে KSPর সমান, তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো এই ভ্যালুটা KSPর থেকে ছোট, KSPর থেকে ছোট, যদি KSPর থেকে ছোট হয় তার মানে এখনো দ্রবণটা সম্পৃক্ত হয় নাই। তো দ্রবণে আয়নের পরিমাণটা সম্পৃক্ত অবস্থার থেকে কম, তো এইটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এটাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর এই কেসে দেখো এখানে এই KSPর মানের থেকেও এটা বড়, ঠিক আছে। 10⁻⁻8 হচ্ছে কি KSPর মানের থেকেও বড়, এইটা হচ্ছে আমাদের অতিপৃক্ত দ্রবণ বা অতিপৃক্ত দ্রবণ না। এই কেসে অ্যাকচুয়ালি কি হবে, আয়নের পরিমাণটা সম্পৃক্ত অবস্থায় বেশি হয়ে গেছে, তার মানে সম্পৃক্ত অবস্থায় তো ম্যাক্সিমাম থাকতে পারে, ম্যাক্সিমামের থেকে তো আর বেশি থাকতে পারবে না। তাহলে এই কেসে কি হবে, এই কেসে অধক্ষেপণ হবে, এই কেসে আয়নগুলো কি হবে, অধক্ষিপ্ত হবে, অধক্ষেপণ কন্ডিশন, ঠিক আছে। এই কেসে কি হবে, বেরিয়াম আর সালফেটের পরিমাণটা সম্পৃক্ত অবস্থায় এদের ঘনমাত্রার থেকে বেশি হয়ে গেছে, তো এই কারণে কি হবে, অধক্ষিপ্ত হবে। তার মানে এই দ্রবণটাতে আমরা অধক্ষেপ পাবো, এই দ্রবণটাতে আমরা কি পাবো, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পাবো, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পাবো, ঠিক আছে। এই দ্রবণটাতে আমরা বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পাবো, ঠিক আছে। এই দ্রবণে আমরা অধক্ষেপ পাবো। এই দ্রবণে আমরা সাদা অধক্ষেপ পাবো, অন্য কোনো দ্রবণে পাবো না, ঠিক আছে। এটা অসম্পৃক্ত দ্রবণ, এখানে তো পাবো না, এখানে পাবো না। আচ্ছা এখন দেখো তার মানে আমাদের সম্পৃক্ত দ্রবণ ছাড়া অন্য দ্রবণেও কিন্তু আয়নের গুণফল আমরা বের করতে পারি। ওই গুণফলটাকে আমরা বলি হচ্ছে কি আয়নিক গুণফল। এটাকে আমরা KIP দিয়ে লিখি, আয়নিক গুণফল, আয়নিক গুণফল। এই যে আয়নিক গুণফল, আয়নিক গুণফল। তাহলে দেখো অসম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণের থেকে দ্রাব্যতা গুণফলের থেকে ছোট হয়। সম্পৃক্ত দ্রবণে দুইটার মান সমান হয়, আর যখন অধক্ষিপ্ত হবে তখন KIPর মানটা KSPর থেকে বড় হবে, KIPর মানটা KSPর থেকে বড় হবে। অলওয়েজ খেয়াল রাখবা দ্রাব্যতা গুণফল কিন্তু একটা কনস্ট্যান্ট। অন্য কোনো কন্ডিশনে যদি আমরা এরকম আয়নগুলোর ঘনমাত্রা গুণ করি তখন ওইটাকে আমরা বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল, সরি আয়নিক গুণফল। আর এই আয়নিক গুণফলের সাথে আমরা দ্রাব্যতা গুণফলটা কম্পেয়ার করে দেখি যে দ্রবণটা কোন অবস্থায় আছে, এখনো কি অধক্ষেপ পড়ছে, পড়বে নাকি পড়বে না, ঠিক আছে। তো অধক্ষেপটা পড়বে নাকি পড়বে না এটা বের করার জন্য আমাদের এই আয়নিক গুণফলের আইডিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এখন আয়নিক গুণফলের থেকে কিছু আইডিয়া পাইলাম যে আয়নিক গুণফল যখন দ্রাব্যতা গুণফলের থেকে ছোট ওইটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, মানে অধক্ষেপ পড়বে না, এই ক্ষেত্রে অধক্ষেপ পড়বে না, অসম্পৃক্ত দ্রবণ এই ক্ষেত্রে অধক্ষেপ পড়বে না, নো প্রিসিপিটেশন, ঠিক আছে, কোনো পিপিটি পড়বে না। যদি KIP আর KSP সমান হয় তখন এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এখনও কোনো অধক্ষেপ পড়বে না, তবে দোরগোড়ায় পৌঁছায় গেছে, হালকা বেশি হলে অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। KIPর মানটা যখন হচ্ছে, ঠিক আছে, এই দ্রাব্যতা এই আয়নের গুণফল যখন হচ্ছে SPর সমান হয়ে যাবে তখন এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর KIPর মানটা যখন বড় হয়ে যাবে KSPর থেকে তখন হচ্ছে অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে অধক্ষেপের কন্ডিশন। অধক্ষেপ কখন পড়বে নাকি পড়বে না, এটা কি অধক্ষেপ পড়বে, মানে সম্পৃক্ত দ্রবণ তো পৌঁছায় গেছে, এর থেকেও বেশি হয়ে গেছে, তার মানে এটা দ্রবণটা সম্পৃক্ত হবে কিন্তু অধক্ষেপও পড়বে, অধক্ষেপ পড়বে, ঠিক আছে। এই কেসে কি হবে, দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে এক্সট্রাগুলা অধক্ষেপ পড়ে যাবে। তো আমরা সামনে পরবর্তী ক্লাসে যখন ম্যাথগুলা দেখব তখন দেখব যে এই কন্ডিশনটা আমরা চেক করতেছি
যে অদক্ষেপ, তো আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে এই দুইটা দ্রবণ যোগ করলে অদক্ষেপ পড়বে নাকি, তো দুইটা দ্রবণ যোগ করলে আয়নগুলার আমরা আয়নিক গুণফল বের করব। আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হয় তখন আমরা বলবো যে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না। তো আজকের ক্লাসে আমরা মূলত একটা বড় অংশ দেখে ফেললাম। আমরা দেখলাম যে উভয়মুখী বিক্রিয়া এবং ভর ক্রিয়ার সূত্র দেখছি। উভয়মুখী বিক্রিয়া ও ভর ক্রিয়ার সূত্র দেখছি, উভয়মুখী বিক্রিয়া এবং ভর ক্রিয়ার সূত্র দেখছি। এরপরে আমরা দেখছি হচ্ছে ভর ক্রিয়ার সূত্র থেকে সাম্যাঙ্ক কিভাবে আসে, ভর ক্রিয়ার সূত্র থেকে কিভাবে সাম্যাঙ্ক আসে, সাম্যাঙ্ক মানে কেপি কেসি, এই সাম্যাঙ্ক থেকে কিভাবে স্বল্প দ্রবণীয় সম্পৃক্ত দ্রবণে স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা গুণফল আসে। ঠিক আছে, দ্রাব্যতা গুণফল আসে। এরপরে আমরা দেখছি হচ্ছে দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতার মধ্যে সম্পর্ক, ইকুয়েশনগুলো আমরা কিভাবে বের করি, দ্রাব্যতার মধ্যে সম্পর্ক, এই ইকুয়েশনগুলো আমরা কিভাবে বের করি। ঠিক আছে, ইকুয়েশনগুলো হচ্ছে মূলত এখানের মধ্যে কে এসপি যদি আমাদের দ্রাব্যতা গুণফল হয় তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলা দিয়ে আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। ঠিক আছে, এবং শেষে এসে আমরা দেখছি হচ্ছে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। দ্রাব্যতা গুণফল আমরা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ বা সাম্যাবস্থায় চেক করি, দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফল। আর আয়নিক গুণফল আমরা যে কোনো দ্রবণের জন্য, যে কোনো টাইপের দ্রবণের জন্য আমরা আয়নিক গুণফল বের করি। আয়নিক গুণফল কোনো কনস্ট্যান্ট না। ঠিক আছে, আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফলটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আয়নিক গুণফল যে কোনো ভ্যালু হইতে পারে, যদি ছোট হয় দ্রাব্যতা গুণফলের থেকে তাহলে অসম্পৃক্ত দ্রবণ, যদি সমান হয় সম্পৃক্ত দ্রবণ, যদি বেশি হয় তার মানে দ্রবণটা সম্পৃক্ত প্লাস অদক্ষেপ পড়বে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখলাম। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অদক্ষেপ এবং সমায়ন প্রভাব আমরা দেখব এবং ওইটা দিয়ে আমাদের দ্রাব্যতা গুণফলের অংশটা শেষ হবে। তো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে আশা করি সবাই আমার সাথে জয়েন করবে।